আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারওয়াল আজকের অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধরনের অনেক কিছু আমরা দেখছি। আজকে শিরোনাম যেটি আমরা দিয়েছি, রাজনৈতিক কৌশলে আসলে ডক্টর ইউনূস রাজনীতিবিদদেরকে অস্থির করে তুলছেন। এবং ডক্টর ইউনূসকে যেভাবে পোর্ট্রেট করা হয়েছিল এতদিন, যে তিনি রাজনীতির মানুষ না, তিনি রাজনীতি বোঝেন না, তিনি তার মতো ভাবেন ইত্যাদি ইত্যাদি, তিনি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি নিয়ে সবসময় তার ভাবনা থাকে। 3-0 তার নতুন একটি উদ্যোগ, পাশাপাশি সামাজিক ব্যবসা তো ছিলই। তো সবকিছু মিলিয়ে এখন দেখা যাচ্ছে যে রাজনীতির মাঠে ডক্টর ইউনূসের যেই গভীরতা বা যে দৃষ্টি, সেটি অনেককে ভাবিয়ে তুলছে। আমাদের প্রথাগত যারা রাজনীতি করেন, যেমন ডক্টর ইউনূস 8ই অগস্ট বাংলাদেশে ঢুকেই তিনি ইন্ডিয়ার প্রতি বললেন যে তারা যেন তাদের 7 সিস্টারের দিকে খেয়াল রাখে। তারপরে তিনি বিভিন্ন বিদেশি মিডিয়ায় যে সাক্ষাৎকার দিচ্ছেন, তাতে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে দ্য হিন্দু পত্রিকায় সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বিএনপি চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। আবার তিনি টাইম ম্যাগাজিনের ইন্টারভিউতে বলছেন যে বিচারের পরে, দায়ী ব্যক্তিদের বিচারের পরে আওয়ামী লীগকে নির্বাচনে আহ্বান জানানো হবে। তো সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি বাংলাদেশে প্রথাগত যারা রাজনীতি করেন তাদের জন্য, এই কথা আমরা বলতেই পারি। তো আজকে এই বিষয়টি সহ আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় আলোচক, প্রিয় মানুষ, জনাব মিনার রশিদ, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, মেরিন ইঞ্জিনিয়ার। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ কনক সারওয়ার ভাই। এই অনুষ্ঠান এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে ইতিহাস হয়েছে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ছাত্রদের আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব শরীফ ওসমান হাদি। হাদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, ধন্যবাদ, এবং যারা যুক্ত আছেন সকলকে ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাংবাদিক এবং ইউটিউবার জনাব মাসুম মাহবুব। মাসুম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের সকল দর্শককে শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে সবাই থাকবেন। তো আমি যদি বলছিলাম যে মিনার ভাই, আপনি যদি দেখেন যে ডক্টর ইউনূস কিন্তু মোটামুটি পলিটিক্সটাকে একটু ডিফিকাল্ট করে তুলছেন পলিটিক্যাল লোকজনদের জন্য। যখনই তিনি বলছেন যে বিএনপি চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, প্রধান দল চাইলে তো আর আমি না করতে পারি না। তো মানে বিএনপি কিন্তু একটা বেকার দেয় কিন্তু না, এবং মির্জা ফখরুলকে বলতে হয়েছে না না না, এই জাতীয় কিছু আমরা বলি নাই। আবার ধরেন আওয়ামী লীগ যেভাবে আগাচ্ছে, আওয়ামী লীগ যেভাবে নানা রকমের চাল দিচ্ছে, ডক্টর ইউনূস কিন্তু খুব ঠান্ডা মাথায় প্রতিটা স্টেপ কিন্তু তিনি মোকাবেলা করছেন খুব দক্ষতার সাথেই, আমি বলবো এক করতে। তো কিভাবে দেখছেন এই যে ডক্টর ইউনূসের এই বিষয়টা? মিনার ভাই কাছ থেকে শুরু করি। মিনার ভাই, কিভাবে দেখছেন ডক্টর ইউনূসের এই যে রাজনৈতিক কৌশল মানে তিনি নিচ্ছেন এবং খুব দক্ষতার সঙ্গে নিচ্ছেন, আমি বলবো, আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, ধন্যবাদ কনক সারওয়ার ভাই। এটা অবশ্যই ডক্টর ইউনূস নো ডাউট ইজ দ্য স্মার্টেস্ট গাই ইন বাংলাদেশ, এবং গ্লোবালিও ওনার যে স্মার্টনেস বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এই অর্থে সেটা উনি যে খুব খারাপ করেছেন সেটাও বলবো না, কিন্তু এখন একটা জিনিস দেখেন যে এই পরিস্থিতিটা কেন, আমাদের এক্সপেকটেশনটা কিন্তু ডক্টর ইউনূসের উপর অন্যান্য মানে তথাকথিত যে রাজনীতিবিদ বা যারা আছেন তাদের যে একটু বেশি ছিল, উনি একটু ভিন্ন ধারার সৃষ্টি করবেন, সেটা আমাদের কাছে আমাদের প্রত্যাশা। এখন উনি যেটা করেছেন অবশ্যই এটা খুব একটা স্মার্ট মুভ, এটাকে খুব সহজভাবে নেওয়া উচিত, আমি এটাকে খুব নেগেটিভলি কিছু নিচ্ছি না। উনি যেটা বলছেন, কারণ আপনি যদি আপনার প্রতিদ্বন্দ্বীর কোনো দুর্বলতা থাকে সেটাকে আপনি ব্যবহার করবেন, এটা রাজনীতির ধর্ম এবং রাজনীতির ভাষা, এটা সারা ওয়ার্ল্ডে এটা স্বীকৃত। আপনি যদি আপনার যে কোনো প্রতিদ্বন্দ্বীর কিছু একটা দুর্বল পয়েন্টকে আপনাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। এখন এই যে পরিস্থিতি উনি যেটা বলেছেন, এখন আমাদেরকে আসলে একটু, আমি সব সময় যে কথাটা বলি, একটু রুট কজ অ্যানালাইসিসে যেতে হবে। ডক্টর ইউনূস আসলে এটা বলতে কেন বাধ্য হয়েছেন যে আমাদের তথাকথিত যে রাজনীতি ছিল, এক ধরনের এই হীনমন্যতা আমাদের টোটাল সিস্টেমের ভিতরে ঢুকে গেছে। রাজনীতি এখন যেটা হয়েছে, কাউকে একটু তোয়াজ করতে হবে, মাঝে মাঝে একটা সন্দেহ হয় আমরা আসলে স্বাধীন কিনা, এক ধরনের গোলামির, বা আমি সরাসরি যদি গোলামিও না বলি, এক ধরনের কি মানে কম্প্রোমাইজিং টেন্ডেন্সি সব জায়গায়। এখন হয়েছে কি যে এই যে শুধু ডক্টর ইউনূস বলছে না, দেখেন শুধু ডক্টর ইউনূস বলার সাথে সাথে আমরা দেখি বিএনপি এখন অস্বীকার করলেও তাদের ভিতরে এক ধরনের নমনীয়তা আছে, এমনকি জামাতের ভিতরে আমরা নমনীয়তা দেখতে পাচ্ছি। কাজেই এখানে সম্ভবত আমাদের আরো কিছু একটু গভীর চিন্তা করার প্রয়োজন রয়েছে, কেন এই অবস্থার সৃষ্টি হয়েছে। যে হয়তো দেখা যাচ্ছে আমরা বাইরে মানে আমাদের রাজনীতির উপর প্রতিবেশী একটা, আমি সরাসরি বলতে পারি, সামহাও আগে ওনারা সরাসরি করতেন, এখন হয়তো এই কাজটা করছেন ইউএসএ এবং অন্যান্য যারা আমাদের দাতা দেশ বা এদের মাধ্যমে, এবং এদের চাপটা হয়তো বা, এটা আমার কাছে যেটা মনে হয়, ডক্টর ইউনূস বিএনপি যেহেতু নেক্সট গভর্নমেন্ট ফর্ম করবে বিএনপি, কাজে তারও একটা দায়বোধ আছে, দায়িত্ববোধ আছে। ওই জায়গা থেকেই আমরা সবাই দেখি খুব একটা সমালোচনা করে ফেলি বিএনপি কেন এটা করছে। এখন বিএনপি যেটা করছে একইভাবে দেখেন ডক্টর ইউনূস কিন্তু ওই চাপের কাছে, আমরা সহজে ফিল করতে পারি একটা চাপ ওনার উপরে কাজ করতেছে, যে চাপটা বিএনপির উপরে আছে, যে চাপটা এখন কিছুটা হলেও জামাতের উপরে আছে, কারণ তাদের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখন আমাদের একটা কথা হলো, এই যে আপনারা যারা পলিটিশিয়ান, আমি জানি না আমার কথাগুলি আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা, এই যে জায়গা থেকে আপনাদেরকে, এই আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু এই জায়গা থেকে আপনাদেরকে একটা অবকাশ দিয়েছিল, একটা সুযোগ দিয়েছিল এখান থেকে বের হওয়ার,
কেন জানে আমরা এখান থেকে বের হচ্ছি না? এখানে হয়তো আপনারা হয়তো খেয়াল করেন যে আমাদের একটা স্লোগান, এই যে বিপ্লবের বা গণ অভ্যুত্থান বলেন, একটা কি স্লোগান ছিল? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। দেখেন এটা কিন্তু এই স্লোগানটা কখন সৃষ্টি হয়েছিল? ইমিডিয়েটলি হয় নাই, সাথে সাথে হয় নাই। এটাও যদি আপনারা একটু আগে যা 2018 বা যেখানে মতিয়া চৌধুরী তখনকার যে ছাত্র যারা আন্দোলনে নেমেছিল তাদেরকে রাজাকার আর বাচ্চা বলেছিলেন, তখন বলেছিলেন হ্যাঁ আমি রাজাকার। এই স্লোগানের মূলটা কিন্তু ওখান থেকে শুরু হয়েছে। এবং এই বাচ্চারা এই যে ন্যারেটিভ ওরা সৃষ্টি করেছে গত 50 বছর, এটাকে ভেঙে মুচড়ে দিয়েছিল আমাদের এই ছেলেরা, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। এটাকে কিসের জন্য বলেছে? এখন অনেকে কিন্তু এটাকে ঢাকার জন্য, পরে এটাকে আরেকটু হালকা বানানোর জন্য কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা বলার মানে কিন্তু আগেটা হয়ে যায় না, হালকা হয়ে যায় না। স্বৈরাচার এই কথাটা বলছে, হ্যাঁ আই এম রেডি টু অ্যাকসেপ্ট ইট। এবং এই কথাটা যদি আপনি দেখেন, আমাদের যদি প্রত্যেকটা পলিটিশিয়ান, এই যে বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগের কথা থেকে বাদি দিলাম, কারণ এরা এই পরিস্থিতি জাতিকে ফেলে দিয়েছে। এখন আমরা যদি সবাই আমাদের শীত দ্বারাটা একটু উঁচু করে দাঁড়াতে পারতাম, যেটা আমরা ডক্টর ইউনূসের কাছে আশা করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে এখন উনিও একই অবস্থায় শুধু ব্লেম ট্রান্সফার করে। আমি কাজটা করবো, কিন্তু এটা যদি আরেকজনের দোষ দিয়ে করতে পারি, সেটা মনে হয় যে আমার সেই দোষটা আমার গাড় থেকে চলে গেল। কিন্তু কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো? আপনারা কি এখনো পারেন না? আপনারা যে ওয়ার্ল্ড পলিটিক্স, গ্লোবাল যে আপনার স্মার্টনেস না আপনি গ্লোবালি দেখান। আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা যাদের ভয়ে আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে, তাদেরও তো আমরা কাবু করতে পারি, তাদেরকে বাধ্য করতে পারি যেটা আমাদের সৎ প্রতিবেশী সুলভ, এটা একটা আচরণ ওরা করতে বাধ্য হবে। আমরা কেন ওইদিকে যাচ্ছি না? আমরা তো খুব সহজে এই কাজটা করতে পারতাম, কিন্তু আমরা ওই জায়গায় যাচ্ছি না। আমরা যদি আজকে ডক্টর ইউনূস যদি মনে করেন যে এই অবস্থায় শত্রু আমার বন্ধু, কিন্তু এই কথাটা বললে তো আপনারা সেটা বলার মতো সাহস আমাদের কারো নাই, এবং সেই কথাটা আমাদের বলতে হবে। আজকে যদি ডক্টর ইউনূস, আপনার কাছে এই সুযোগ ছিল না? আমাদের যে পররাষ্ট্র নীতিটা আপনার এক ধরনের গোলামির ভিতরে, ওখান থেকে আমরা কিন্তু এখনো বের হতে পারি নাই। আপনার একটা স্বাধীন পররাষ্ট্র নীতি, এটা আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূসের কাছে। এই সহজ বা আলগা বা কি বলবো সস্তা রাজনীতি না, শুধু ব্লেম ট্রান্সফার করে, বরং এই অবস্থা থেকে পুরো জাতিকে আপনারা কিন্তু বের করে নিয়ে আসতে পারতেন। আমরা কিসের জন্য আজকে যে ইন্ডিয়ার ভয়, আমরা সরাসরি নাম বলতে কোনো অসুবিধা নেই, আজকে যে এই অবস্থা করছে আপনারা দোষ ট্রান্সফার করতেছেন জাস্ট একটা রাষ্ট্রের ভয়ে। আপনারা কেন তাকে ওই রাষ্ট্র বেকায় দেয় ফেলবে সেরকম কাজ কেন করেন না গ্লোবালি? এটা তো টিট ফর ট্যাট। উনি যদি আমাদের কি করতে চায়, আমরা তার শত্রু প্রয়োজন। আজকে এই কথা বলে আমাকে সরাসরি আপনারা অন্যরকম বিশেষণে বিশেষিত করবেন, কিসের জন্য? এটা এই হীনমন্যতা থেকে বেরিয়ে আসুন সবাই মিলে। আজকে যদি মনে করেন, আমি একই কথা বলবো, ওই যে বিএনপি যে আপনার যে কথা মিনার ভাই, ধরেন ডক্টর ইউনূসের মানে মেধা বা তার যোগ্যতা বা তার ওয়াইড ভিশন নিয়ে আমার কোনো আপত্তি নাই এখন পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি তার যে সহকর্মী পছন্দ করেছেন, তার আশেপাশে যারা আছেন, দে আর নট কোয়ালিফাইড। এবং তাদেরকে আমি মনে করি কোয়ালিফাইড সেই অর্থে মনে করি না যে ডক্টর ইউনূসের যে ভিশন তার সঙ্গে তারা তাল মেলানোর মতো যোগ্য বলে আমি মনে করি না। পাশাপাশি ধরেন যে বিপ্লবটা হলো, সেই বিপ্লবকে ধারণ করছেন না বলেই তাদের কার্যক্রমে মনে হচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন যে বিপ্লবের 3 মাস শেষ হয় নাই, মানে এত রক্তের পরে 3 মাস বা 100 দিন পার হয়ে সারলো না, আওয়ামী লীগের প্রতি এক ধরনের অনুকম্পার সুর আমরা দেখছি, মানে সেটা বিএনপির মধ্যেও দেখছি, জামাতের মধ্যেও দেখছি। তো ডক্টর ইউনূসকে ধরেন একবার বলতে হচ্ছে যে বিএনপি চাই নির্বাচনে আসুক, আবার তিনি বলছেন যে দায়ী ব্যক্তি যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের বিচারের পরে আওয়ামী লীগ নির্বাচনে আসবে। তো এই যে অনুকম্পা আওয়ামী লীগের প্রতি, মানে এই ভয়টা কেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বা আওয়ামী লীগের উপর চাপ সৃষ্টি করলে বিএনপি জামাত ভবিষ্যতে নিষিদ্ধ হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম কিছু ভাবনা আমরা দেখছি বিভিন্ন জনের কথাবার্তা। তো আপনি কি মনে করেন, একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, এই কথাটাই যে আমি এতক্ষণ যা বললাম, এটার মধ্যে এখন একটু সরাসরি আসবো আপনার প্রশ্নের উত্তরে। এই যে আজকে ভয়টা, এই ভয়টা কিন্তু বিএনপির আছে, এই ভয়টা ডক্টর ইউনূসের সরকারের আছে এবং জামাতে ইসলামের মধ্যেও আছে। এবং এই জন্যই বলছে, এটা মনে হয় যে এটা একটু রুট কজ অ্যানালিসিস আমাদের যাওয়া উচিত। এই ভয়টা কিসের জন্য উৎপত্তি হয়েছে? এটা আমাদের একই কথা বললাম, আমাদের রাজনীতি বলেন, আমাদের সাহিত্য বলেন, সবকিছুর ভিতরে এমন হীনমন্যতা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের ভিতরে একটা, যে আমরা প্রতিবেশীর যে আমাদের মনে হয় তাগিদ রয়েছে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক তৈরি, কিন্তু প্রতিবেশীরও যদি সেটা প্রয়োজন আছে, এটা আমরা বুঝাইতে পারি না। হয় এই জিও পলিটিক্যাল এই সুযোগটা আমাদের হাতে ছিল। আজকে যদি মনে করেন যে ইয়ার ভিতরে আমরা এমন কিছু নাম আমরা উচ্চারণ করতে পারি না, এখন আমরা সেই হীনমন্যতাকে কাটিয়ে উঠতে পারি নাই। সে আপনি হয়তো এখানে কি শত্রু, এখন আমাদের যে প্রতিদ্বন্দ্বী বা প্রতিবেশী যা আছে, তারও প্রতিদ্বন্দ্বী কিছু রয়েছে, গ্লোবাল প্রতিদ্বন্দ্বী রয়েছে। আমরা তার নাম উচ্চারণ করতে এখনো ভয় পাই, এখন আমরা সেই নামগুলি উচ্চারণ করতে দ্বিধাবোধ করি। কিন্তু এগুলি হয়েছে কি, আমাদের যে জাতীয় আবেগ, আমাদের এগুলিকে আমাদের ন্যাশনাল সিকিউরিটির এগেনস্টে আমরা দাঁড় করিয়ে দিয়েছি। আমরা এই কথাগুলি উচ্চারণ করতে পারি না। আজকে যদি মনে করেন, আজকে যদি প্রয়োজন পড়ে, আমাদের সবগুলি রাজনৈতিক দল যদি সেটা ঐক্যবদ্ধ হতো, এই হীনমন্যতাকে কাটিয়ে উঠতে পারতো, দরকার পড়লে আমরা কি করবো? আমরা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক বিল্ড আপ করবো, আমরা চায়নার সাথে সম্পর্ক বিল্ড আপ করবো। এখন একটা জিনিস দেখেন, চায়নার সাথে আমরা বারবার ভয় পাই যে আমেরিকা হয়তো পছন্দ করবেন, এইটাই তো আমাদের স্মার্ট ডিপ্লোমেসি হওয়া উচিত ছিল। আমেরিকার সাথে চায়না হলো সবচেয়ে বড়, এদের ব্যবসায়িক সম্পর্ক আছে। আমি একটু সংক্ষেপে বলছি,
এখন যদি এটা হয় যে আমরা কেন এটাকে কাজে লাগাতে পারবো না, যে চায়না প্রয়োজন পড়লে বাংলাদেশ পলিসিতে চায়না এবং আমেরিকা একই বিন্দুতে থাকবে, তারপরে আমরা হয়তো যখন ইন্ডিয়া একটা চাপের মধ্যে পড়বে তখন ইন্ডিয়া বাধ্য হবে। একটা খেয়াল করেন, আমরা ইন্ডিয়ার কোনো ক্ষতি হচ্ছে আমরা চাই না, আমাদের ওই ক্যাপাসিটি নাই, ক্যাপাবিলিটিও নাই, আমাদের ওই ইচ্ছাও নাই। আমরা চাচ্ছি ইন্ডিয়া যেন বাধ্য হয় আমাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করতে, ওরা যেন ফিল করে আমরা কেন প্রথমে আগ বাড়িয়ে বলি যে সম্পর্কে কি জানি বরফ গলা শুরু করেছে, এই জাতীয় ওয়ার্ড তো আমাদের ইউজ করার কথা না। লেট দেম ইউজ ইট, এবং এটাকে আমরা বাধ্য করতে পারি। আমি এই কথাটাই বলছি, যেটা আমি আসলে ডক্টর ইউনূস উইথ ডিউ রেসপেক্ট, ওনার প্রতি আমার প্রচুর সম্মান রয়েছে, আমি এটা বলবো রাজনীতিবিদরা যা করেছে আমরা আপনার কাছে সেটা প্রত্যাশা করি না। আপনি এই যে বাচ্চা যাদের মাধ্যমে আপনি বলেন আপনি ক্ষমতায় এসেছেন, আপনি ফিল করেন, আপনি সেই কথা উচ্চারণ করেছেন, তাদের যে মূল ফিলিংসটা বুঝতে চেষ্টা করেন। ওরা যে নেগেটিভে আপনাকে দাঁড় করিয়ে দিয়েছে, ওরা 50 বছরের নেগেটিভ ভেঙে ফেলেছে, দে ডোন্ট বদার, তাদেরকে রাজাকার বললে তারা বদার করে না। এন্ড দিস ইজ দ্য রাইট নেগেটিভ এখন বাংলাদেশের জন্য, এইটার উপর এখন নতুন করে আপনারা তৈরি করেন। জি, তবে মীরা ভাই ধরেন কিছু বিষয় আমার কাছে স্পষ্ট, ধরেন বিভিন্ন রকমের প্রপাগান্ডা চলে যে কু হয়ে যাবে, অভ্যুত্থান হয়ে যাবে, হ্যান হবে ত্যান হবে, আসলে এগুলো কিছুই হবে না। মানে এগুলো না, এটা আমি একটা বলে রাখি যে আপনাদেরকে আসলে ভীতির ঊর্ধ্বে উঠে যান, আপনারা শুধু ভয় পান। এটা এই জন্যই হবে না, আজকে গ্লোবাল বাস্তবতা সেরকম না। ইন্ডিয়া বা যারাই বলেন তাদের এত শক্তি নাই, তারা এই যে ষড়যন্ত্র বা পিছনের থেকে আপনার কাজ করবে, সামনে কিছুই করতে পারবে না। সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এইটা রেখে রাস্তায় নেমে পড়েন, এবং ওই ভয়টা এরা এখনো পায়। এবং সবচেয়ে যে হলো যে একটা বলছে না যে একজনকে মারলে পাশেরটা দাঁড়িয়ে পড়ে, দ্যাট ইজ দ্য মূল পয়েন্ট। এই পয়েন্টে যদি আমরা টিকে থাকি, বিশ্বের কোনো শক্তিও কিছু করবে না। আরেকটা কথা বলেন ট্রাম্প এসে আপনারা খুব উচ্ছ্বসিত না, আমাদেরকে বাইডেন শেখ হাসিনাকে এখান থেকে সরাই নাই যে ট্রাম্প এসে আবার বসিয়ে দিবে, আপনাদের এই কথাটা স্মরণ রাখতে হবে। আমাদের লোকজন এখানে মীরা ভাই একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ধরেন ডক্টর ইউনূসের যদি রাষ্ট্র ক্ষমতা বা এই জাতীয় অবস্থানের ইচ্ছা থাকতো, হিলারি ক্লিন্টন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বা ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন, ডক্টর ইউনূস চাইলে কিন্তু ওই গুটি চালতে পারতেন। তখনও বহু সিচুয়েশন তৈরি হয়েছিল বাংলাদেশে, এবং বাট আমি এটা হচ্ছে আমার একদম হোয়াইট আইতে আমার দেখা যে মানে তখন চাইলে উনি কিন্তু অবস্থান নিতে পারতেন বা একটা পরিস্থিতি তৈরি করতে পারতেন, তিনি নেন নাই। তো তার মানে তার রাজনৈতিক যে অভিলাষ নাই সেটা ক্লিয়ার, এবং এখন যে উদ্যোগগুলো নিচ্ছেন আসলে আমার মনে হচ্ছে যেন রাজনৈতিক দলগুলো যেভাবে তাকে ইরিটেট করছে, ধরেন আপনি দায়িত্ব নেওয়ার 3 দিনের মাথায় যদি আপনি যে বলেন যে নির্বাচন কবে দিবেন, মানে তাড়াতাড়ি নির্বাচন দেন, এখন স্টুডেন্টদের চাই সংস্কার, রাজনৈতিক দলগুলো বলতেছে নির্বাচন দেন, নির্বাচন আমরাই সব সংস্কার করবো, কোনো নেতা বলতেছে বাপের আগে ছেলে হাঁটলে তো হবে না। তো এই যে জায়গাগুলো আর কি, এগুলো কিন্তু সিচুয়েশনটাকে জটিল করে তুলছে। মীরা ভাই, আমি আবার আসবো আপনার কাছে। শরীফ ওসমান, আপনি কিভাবে দেখেন এই যে বাবার আগে ছেলে হাঁটা কথা বলা হচ্ছে? ছেলেই তো ভাই সব করে দিল, এখন বাপের আগে হাঁটবে না সে? তারপরে ধরেন আমি যদি বলি যে এই যে বিএনপির জামাতের যে সমর্থন বা অনুকম্পা আওয়ামী লীগের প্রতি আমরা দেখছি তাদের কথাবার্তায়, তো সব মিলিয়ে আপনি কিভাবে দেখেন, মানে ডক্টর ইউনূসের যে রাজনৈতিক কৌশল মনে করেন আপনি? ধন্যবাদ কনক ভাই। প্রথমত হলো যে মানে গত 1 সপ্তাহ ধরে তো মানে বোঝা যাচ্ছে যে বিএনপি নির্বাচনের ব্যাপারে চাপ দিচ্ছিল, সেখান থেকে জামাতও সেই সুরেই কথা বলতে শুরু করেছে, এবং গণমুখী এবং নির্বাচনমুখী দল হিসেবে বিএনপি জামাত এগুলো যে বলবে, এগুলো যে খুব অবাস্তব এবং খুব মানে একদম মানে তাদের জায়গা থেকে যে খুব খারাপ কিছু, সেটা আমি বলবো না। কিন্তু যেটা হয়েছে, মানে ডক্টর ইউনূস সাহেব গত পরশু যেটা করলেন, মানে সাক্ষাৎকার দিয়ে পুরো বলটা এখন বিএনপির কোর্টে দিতে পারলেন, এটা ওনার জায়গা থেকে। আমরা তো এমনি সাধারণত জানি যে ডক্টর ইউনূস সাহেবের সমস্ত এক্সপার্টাইজ হলো ইকোনমিক্সে, ফাইন্যান্সে, উনি এগুলো নিয়ে বেশি চিন্তা করেন। তো আমার ধারণা যে কোনো বড় পলিটিশিয়ানও যদি হন, তার তো ভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক থাকে, কোন ব্যাপারে তারা কখন কিভাবে মুভ করবেন, ডিল করবেন। তো এটা যদি ডক্টর ইউনূস সাহেব নিজে বলে থাকেন অথবা তার থিঙ্ক ট্যাঙ্করাও তাকে হোমওয়ার্ক করে দিয়ে থাকে, আই থিঙ্ক এটা খুবই স্মার্ট মুভ হয়েছে। তিনি বিএনপির বলে কোর্টে বল দিয়ে দিয়েছেন, এবং বিএনপি যথেষ্টই বিব্রত, সেটা বোঝা যাচ্ছে। বিএনপি অবস্থান ক্লিয়ার করছে না, কিন্তু বলছে না আমরা আসলে এরকম বলতে চাই নাই। দেখেন এখানে ক্রাইসিসটা কি, আমি আপনাকে কোনো আপনাদের জানেন না তা না, এরপর আমি বলি যে এখানে দুটো ইস্যু হতে পারে, মানে এই দুটোরই হওয়ার কথা। প্রথমত হলো বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন ওই অর্থে না চাইলেও সে আসলে পুনর্বাসন যে কারণে করবে, সেটা হলো গত 15 থেকে 17 বছরে বাংলাদেশের সমস্ত অর্থনীতি যেহেতু আওয়ামী লীগের লুটেরাদের হাতে চলে গেছে, সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্য। আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের যে প্রধান দুটো গণমুখী দল, এখন তো আওয়ামী লীগ তো আর ধরেন ওটা বলা যাবে না, এরপর ধরেন বৃহত্তর যারা ক্ষমতা দীর্ঘদিন ছিল আওয়ামী লীগ আর বিএনপি, আপনি ধরেন এদের প্রত্যেকটা জেলা বা উপজেলা কমিটির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, আমি বিএনপিকে বলছি না, মানে বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা বোঝবার জন্য আপনি বলেন তো যে কয়জন আর এই যে প্রত্যেকটা উপজেলা কমিটি যদি ধরি বাংলাদেশের আপনি বড় রাজনৈতিক দলগুলোর, তো কয়জন আর ইন্ডিপেন্ডেন্ট কোনো প্রফেশন আছে, মানে সে এই পেশা থেকে তার রুটির ব্যবস্থা হয়, তার বাসা ভাড়া হয় বা বাচ্চাদের স্কুলিং এর ব্যবস্থা হয়, এরপরে সে বাকি টাইম রাজনীতি করে। আপনি দেখবেন প্রত্যেকটা উপজেলার অন্তত 50 জন পর্যন্ত তাদের কোনো নিজস্ব প্রফেশন নাই, তাদের ব্যবসা কি রাজনীতি। এখন ব্যবসা রাজনীতি এই কথার মানেই হলো তাকে টেন্ডারবাজি করতে হবে, তাকে ট্রলার ঘাট, লঞ্চ ঘাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, এখান থেকে ওই যে ইজারা তুলতে হবে, টাকা তুলতে হবে।
এরপরে তাকে যতগুলো কন্ট্রাক্টারই আসবে ওইগুলোর উপরে ভাগ বসাইতে হবে। এখন দলগুলো কি করবে, তাদের যেহেতু লক্ষ লক্ষ মানুষকে অ্যাকোমোডেট করতে হয়, সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক, তো তারা তখন পকেট থেকে তো আর টাকা দেয় না, কাউরে লঞ্চ কার্ড দেয়, কাউরে ডলার কার্ড দেয়, কাউরে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দেয়, এভাবে দিয়ে 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 ভাগযোগ করে রাষ্ট্রের টাকা তারা ঠান্ডা করে রাখে সবাই। এখন গত 15 থেকে 17 বছরে যেটা হয়েছে, এটা তো সব আওয়ামী লীগ নিজেরা খেয়েছে। এখন বিএনপি এসে স্বাভাবিকভাবে বিএনপি তো এমনি তো ক্ষুধা আছে, তারপরে ক্রাইসিস আছে, তাদেরও তো ঘরে বাজার সদাই করতে হয়। এখন তারা যেটা গেছে, প্রত্যেক আওয়ামী লীগ তাদের কাছে সমঝোতায় গেছে। প্রত্যেক আমি দায়িত্ব নিয়ে বলি, আমার উপজেলায় আমার জেলার সব জায়গায় কমন সিনারিও, যে এতদিন লঞ্চঘাট যে আওয়ামী লীগ নেতা ছিল টলাঘাট বাস স্ট্যান্ড, এখন সেই লঞ্চঘাটে এসে টিকিট কাটে না, মানে তার লোক আসে না। ওখানে বিএনপির লোকজন হোক অথবা অন্য লোকজন তারা করে, তাদের সাথে ইন্টারনাল সমঝোতা আছে, ঠিক আছে 50-50 এরকম করে করে আমরা নিয়ে নিব। এবং ফলত যেটা হয়েছে, মোটামুটি প্রত্যেক উপজেলা জেলার আওয়ামী লীগ নেতারা সবাই সেফ। সবাই সেফ মানে হলো, ইভেন আমি কি বলবো, ধরেন আমার এলাকা থেকে বলি, এটা আমার জন্য আফসোস, আমি তো স্বাভাবিকভাবে তদবির করার মতো, মানে আমি তো সরকারের কোনো পার্ট না। তো আমাকে এরপর অনেকে মনে করে যে মানুষ মনে হয় টিভিতে দেখলে এরা মনে হয় কথা বললে পুলিশ শোনে, এটা বাংলাদেশের মানুষের একটা আর কি ধারণা। আমি খুব অবাক হইলাম, আমার এলাকা থেকে আমার এক বড় ভাই ফোন দিয়ে বললো যে স্থানীয় আওয়ামী লীগের একজন রে পুলিশ ধরে নিয়ে গেছে থানায়, তুমি একটু ফোন করে বলবা। মানে আমি খুব কষ্ট পেলাম এই জন্য যে আপনি এই কথাটা আমার বলতে, আপনি আমার পছন্দের একজন বড় ভাই, ঠিক আছে আপনাকে শ্রদ্ধা করি, উনি আবার বিএনপি পলিটিক্স করে এলাকায়। তো উনি বিএনপি পলিটিক্স করে, উনি আমাকে রিকোয়েস্ট করতেছে যে ওরে ধরে নিয়ে গেছে, কাউরেই তো ধরে নাই, শুধু শুধু ওরে ধরলো, এটা খুব বাজে দেখা যায়, তুমি একটু ফোন করে বলবা কিনা। এইটা আমি আপনাকে এই জন্য বললাম যে দেখেন, বিএনপির সব থেকে বড় এখন ক্রাইসিস হলো বিএনপির ফাইন্যান্স। বিএনপি সামনে নির্বাচন করবে, তার কোটি কোটি টাকার দরকার হবে, দলগুলো আসলে বাংলাদেশে পলিটিক্স করা তো সোজা না ভাই। আমরা কেন দলগুলোকে এত বলি? বাংলাদেশের মানুষ আপনি চিন্তা করেন, যেই দেশের মানুষ 500 টাকা একটা ভোট বিক্রি করে দেয়, একটা লুঙ্গি একটা গামছা, এইটাকে একটা সব থেকে গুরুত্বপূর্ণ ভোট বিক্রি করে দেয়, তো সেই দেশের পলিটিশিয়ানরা ভালো কি হবে? পলিটিশিয়ান তো আসমান থেকে নাজিল হয় না। আমার বাবা, আমার চাচা, আমার ভাই, আমার বন্ধু, তারাই তো পলিটিশিয়ান। তো আমি আমার 200 টাকা 500 টাকার বিনিময়ে আমি আমার ভোটটা বিক্রি করে দেই, তাহলে আপনারা নিশ্চয়ই আপনি কোনো জানেন কিনা যে মানে ইউনিয়ন পরিষদের যে মেম্বার ইলেকশন হয়, মানে একদম ছোট বললাম স্থানীয় সরকার, আমি আমার এলাকায় খোঁজ নিয়ে জেনেছি যে ইউপি মেম্বার হয়েছে, সে নাকি খরচ করেছে 8 থেকে 10 লাখ টাকা তার পুরো সিজনে। তো ইউপি মেম্বারের আপনি বলেন 5 বছরের ভাতা কয় টাকা? সে 5 বছরের ভাতা পাবে না 1 লক্ষ টাকা, সে খরচ করেছে 10 লক্ষ টাকা, বাকি 9 লাখ টাকা সে কোথায় পাবে? তাহলে সেই বাকি 9 লাখ টাকা আমার বাড়ির সামনে কালভার্ট, ব্রিজ, রাস্তা, এই ডট চুরি করবে, ইট চুরি করবে। তখন আমি জনগণ হিসেবে বলবো কি যে চোর, এই ইট খায়, রড খায়, সিমেন্ট খায়, চোর তো আমি 500 টাকায় ভোটটা বিক্রি করে দিলাম, 1 লাখ টাকার জায়গায় তার 9 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করাইলাম, এখন সে আমার রড সিমেন্ট বালুগুলো খাবে না? তো দেখেন পলিটিক্যাল এখন বিএনপির যেটা ক্রাইসিস হয়েছে, বিএনপি তো টাকা লাগবে, বিএনপি বলতে বিএনপির সকল যারা একদম ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, সেই জন্য তারা যেটা করেছে যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো, ব্যবসা বাণিজ্য গুলো নিজে থেকে, আপনারা জানেন এগুলো আওয়ামী লীগের কুক্ষিগত, ইভেন বাংলাদেশের বড় কর্পোরেট হাউস গুলো, এই জন্য তারা চিন্তা করতেছে যে তাদের সাথে ওইরকম সমঝোতা করে ক্ষমতায় তো তারা আসবেই না, বরং তাদেরকে সেফটি দেয়া আর একটা তাদের আর্থিক ব্যবস্থা হলো, এই হলো তাদের প্রথম একটা চিন্তার জায়গা, যেটা হলো কেউ স্বীকার করবে না, কিন্তু এটা বাস্তবতা। এবার আসি পলিটিক্যাল দিক থেকে ভাই, ধরেন জামাতের ক্ষেত্রে এটা হলো বিএনপি যত বড় ক্রাইসিস এই আর্থিক ক্ষেত্রে, জামাতের তো এত বড় থাকার কথা না, কারণ জামাত অত বড় গণমুখী দল না। দ্বিতীয় হলো আপনি খেয়াল করবেন, জামাতের কিন্তু ডেডিকেটেড পলিটিশিয়ান, মানে জামাতের যেই জামাত করে সে কিন্তু প্যারালাল অন্য একটা চাকরি করে, মানে এটা করে কারণ তাদের সাংগঠনিক স্ট্রাকচার এমন যে তারা তাদের অন্যত্র চাকরির ব্যবস্থা করে, পার্ট টাইম তারা পলিটিক্স করে। এখন মুশকিল হলো, আমরা যেটা স্পষ্ট বুঝতে পারি, আপনি ভাবেন যে বিএনপি পর্যন্ত বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন, তারা এরকম বলে না যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে না, এইটা চায় না সেইটা চায় না, জামাতও এখন ওই সুরে কথা বলছে। এর একটা স্পষ্ট কারণ হতে পারে ইন্ডিয়া গভর্নমেন্ট যে কোনো ভাবে তাদের কাছে মেসেজ পৌঁছেছে যে দেখো আমাদের কাছে প্রমাণ আছে, ডক্টর ইউনূস কিন্তু এই যে ছাত্র দিয়ে কিছুদিন পর তোমাদের রাজনীতি নাই করে দিবে, তোমরা এখন যত চিল্লাপাল্লা করো তোমরা কিন্তু ক্ষমতা যেতে পারবে না, 2 বছর পর তোমরা মাইনাস হয়ে যাবা, এর চেয়ে একটা কাজ করো, তোমরা আওয়ামী লীগের ডিস্টার্ব করো না, নিষিদ্ধ করো না, তোমরা এবছর ক্ষমতায় যাও, আমরা তোমাদেরকে সাপোর্ট করবো, অন্তত আওয়ামী লীগকে এরকম পর্যায়ে থাকতে দাও। তো এইটা হওয়াটা অসম্ভব না, বিএনপি চিন্তা করবে যে ঠিক আছে। এবং আই থিঙ্ক জামাত যেহেতু তাদেরকে এরকম নিশ্চয়ই কিছু দেখাতে পেরেছে তারা যে ছাত্ররা কিন্তু তোমাদের পলিটিক্যাল স্টেক কেড়ে নিবে, তোমরা কিন্তু ক্ষমতায় যেতে পারবে না, সুতরাং এর চেয়ে বরং তোমরা একসাথে থাকো, এরকম করো, এই সেই। আমার কথা হলো, আমরা যেটা বলতে চাই, এরকম ক্রাইসিস ইন্টারন্যাশনালি হবে না তাতে কোনো কথা না, পলিটিক্স করতে গেলে এই ক্রাইসিস তো হবে। কিন্তু দেখেন শেখ হাসিনা এটাকে কিভাবে ডিল করেছে, কোনো ব্যাপারে মনে আছে কিনা? সম্ভবত বছর খানিক বা বছর দিয়ে আগে সে যখন চীন থেকে না আমেরিকা থেকে সফর করে আসলো, তাকে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলো, সে কিন্তু প্ল্যান করেই বলে ফেললো যে আমাকে চাপ দেওয়া হচ্ছে, এর মানে সে মেসেজটা জেনে ফেলছে। তো আমরা তো এটা চাই, বিএনপি যদি এই চাপের মুখে এইগুলো বলে থাকে, জামাত যদি এই চাপের মুখে বলে থাকে, তাহলে তারা বলুক না যে আমরা চাপের মুখে আছি। বাংলাদেশের মানুষ যদি, মানে এটা তো দুনিয়ায় কেউ 5 তারিখ সকালেও বাংলাদেশের মানুষ জীবনে চিন্তা করে না, হাসিনার পতন তো দূরের কথা, হাসিনা লিটারালি পালাই যাবে, তার কাপড় চোপড় ঠিক মতো নিতে পারে নাই। সেইটা যদি বাংলাদেশের মানুষ আল্লাহ তাআলার রহমতে সেই অসীম শক্তি এবং সাহস নিয়ে করতে পারে, তাহলে বিএনপি যদি সত্যি, বিএনপি এবং জামাত বা রাজনৈতিক দলগুলো সত্যি বাংলাদেশের মানুষের রাজনীতি করতে চায়, আর তারা যদি এই ক্রাইসিসে পড়ে, তাদেরকে এই ক্রাইসিস থেকে মুক্ত করার দায়িত্ব তো আমাদের, ছাত্র জনতা, বাংলাদেশের মানুষের। কিন্তু তাকে তো বলতে হবে, সামাও এটা থেকে বাংলাদেশের মানুষকে মেসেজ দিতে হবে যে ভাই আমরা চাপে পড়ে গেছি। তো আপনি এটাও পারবেন না, আবার আপনার বিরুদ্ধে ছাত্র জনতার পক্ষ থেকে দল করলে আপনারা তাদেরকেও বকাঝকা করবেন, আপনার চান কি ভাই? তো ডক্টর ইউনূসের ক্ষেত্রে যেটা মুশকিল, যে আপনারা ডক্টর ইউনূসকে বারবার ইলেকশনে, হ্যাঁ ডক্টর ইউনূসের গভর্নমেন্টের যেটা ক্রাইসিস, অনেকগুলো ক্রাইসিস আছে, 1000টা ক্রাইসিস আছে,
এই ক্রাইসিসের থেকেও তো সব থেকে বড় ব্যাপার যে আপনারা যে এখনই নির্বাচন, যদি আমি এখন একটা কথা বললে তো খুব খারাপ লাগবে, আমার বিএনপি ভাইরা মন খারাপ করবেন, জানি না মিনের রশিদ ভাই এটা কিভাবে নিবেন। বিএনপি বারবার বলছে, যেমন দেখেন জাতীয় সরকারের প্রশ্নটা, যেমন আমি যতদূর জানি মিনের রশিদ ভাই একদম ব্যক্তিগত উদ্যোগেও যাতে একটা জাতীয় সরকার হয়, বিএনপি জামাত সমস্ত পলিটিক্যাল পার্টিস এরা যেন ইনভলভ হয়ে একটা জাতীয় সরকার করে, এটার জন্য উনি নিজ উদ্যোগেও অনেক কষ্ট করেছেন, আমি যতদূর জানি সবার সাথে যোগাযোগ করেছেন, হয় না। এখন বিএনপি কি বললো? বিএনপি বললো যে অনির্বাচিত সরকারের কাছে তারা, সরকারের সাথে তারা যোগ দিবেন না, অগণতান্ত্রিক সরকারের কাছে যোগ দিবেন না। ভেরি গুড। খেয়াল করেন বিএনপির লোকেরাই তাহলে এই যে 5 তারিখের পরে যে গভর্নমেন্ট আসলো, এই যে জনতার রায়, এই কিন্তু সব থেকে বড় গণতন্ত্র। তাহলে এই রায়ের ফলে যে মামলাগুলো বিএনপি খালাস হচ্ছে, সেখান থেকে কিন্তু তারা জেল থেকে বেরোচ্ছে, তখন কিন্তু বলছেন না যে না এটা অগণতান্ত্রিক সরকার আমাদেরকে মামলা থেকে খালাস দিয়েছে, আমরা বেরোবো না, আমরা জেলে থাকবো। এর মানে অগণতান্ত্রিক সরকারের যেই পার্ট গুলো আপনার জন্য সুবিধাজনক সেটা আপনি বলতেছেন ওকে ঠিক আছে চলে। অগণতান্ত্রিক সরকার বেগম জিয়াকে সেনাকুঞ্জে নিয়ে গেলেন, এটা তো বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা। আমরা তো ডক্টর ইউনূসকে এই জন্য আজীবন ধন্যবাদ, আপনারা খেয়াল করছেন কিনা কোনো ভাই, আমি গতকাল একটা টক শোতে বলেছি যে বেগম জিয়া যখন বাংলাদেশে যাচ্ছেন, গতকালকে সেনাকুঞ্জে যাচ্ছেন, আমরা মানে ভীষণ আপ্লুত এভাবে ছিলাম যে বেগম জিয়া সেনাকুঞ্জে যাওয়া মানে আমি একটা পোস্ট লিখেছিলাম যেটা শিরোনাম দিয়েছিলাম যে ঘরে ফিরছে বাংলাদেশ। কারণ বেগম জিয়া তো শুধু বিএনপি না, বেগম জিয়া না ব্যক্তি না, উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বশেষ জীবিত প্রতীক, আমরা এটাকে বলি যে বেগম জিয়া হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এখন সব থেকে বড় জীবিত আইকন। সুতরাং তিনি যখন সেনাকুঞ্জে যাচ্ছেন, এটা তো বাংলাদেশের মানুষের ঘরে ফেরা। তো ডক্টর ইউনূস তাকে যেভাবে সম্মান করলেন, এবং আপনি খেয়াল করবেন যে গতকালকে প্রোগ্রাম থেকে এসে আমাদের উপদেষ্টা আসিফ, নাহিদ, ওরা সবাই একটা পোস্ট দিয়েছে বেগম খালেদা জিয়ার সাথে, ওরা যখন কথা বলছে বেগম জিয়ার ছবিটা দিয়ে ওরা বলছে যে আপনাকে এই সম্মানটুকুন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। মানে তো মানে একটা দুর্দান্ত ব্যাপার না যে ওরা লিখছে যে বেগম আপনাকে এই সম্মানটুকু করতে পেরে, ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। ডক্টর ইউনূস নিজে বলছেন যে আপনাকে এখানে আনতে পেরে আমরা আনন্দিত। তো আমার কথা হলো যদি অগণতান্ত্রিক সরকার এটা হয় তাহলে বিএনপি কেন বেগম জিয়াকে ওখানে পাঠালো? মানে অগণতান্ত্রিক সরকার তো বিএনপিরই তো বরং এই বলে এখন ডাকা উচিত। দেখেন আজকে যদি ডক্টর ইউনূসের ক্যাবিনেট বা যে সরকারটা বলি, এখানে যদি বিএনপির পার্টিসিপেশন থাকতো, আমি যতদূর জানি বিএনপি তাদের লোক দিলে জামাতও দিত, এবং একটা যদি পলিটিক্যাল স্টেক হতো এবং 2 বছর লাগুক 3 বছর লাগুক তারপর সংস্কারগুলো হতো, তাহলে এটা তো বাংলাদেশের একটা নতুন ভাগ্য তৈরি হতো। আপনার কি কোনো ভাই মনে হয় বিএনপি যত বলুক, এখন যদি ডক্টর ইউনূস সিলেকশন দিয়ে চলে যান, এই সংস্কারের কিছুই বিএনপির পক্ষে করা সম্ভব হবে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে? বাংলাদেশের সামাজিক আর্থিক বাস্তবতা কি তাই? এটা তো কোনোদিন সম্ভব না। বিএনপি সদিচ্ছা থাকলেও সে পারবে না, বরং বিএনপির উচিত ছিল ডক্টর ইউনূসের মাথায় কাঁঠাল ভেঙে এই মৌলিক সংস্কারগুলো করে নেওয়া। তো সেটা তারা করছে না। ওটা আমি মনে করি আধুনিক যেসব মানসিকতা দেখছি যে বাপের আগে ছেলে হাঁটে কেন, এইসব কথাবার্তা বলে তো লাভ হবে না। ওই অর্থাৎ মানে 18 বছর আগে যে রাজনীতি, 18 বছর পরের রাজনীতিতে যে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে, ইয়াং জেনারেশন সাধারণ মানুষের মনোজগতে যে একটা বিশাল পরিবর্তন চলে আসছে, এই জায়গাটা আমার মনে হয় যেন আমাদের যারা রাজনীতি করেন তারা ঠিক ধরতে পারছেন না বা ধরতে চাচ্ছেন না। কারণ একটা সময় টাকা দিয়ে অনেক কিছু হইতো, ক্ষমতার দম্ভ হইতো। আমার মনে হয় না, ধরেন এখন যদি বিএনপি যদি সরকারে আসে বা জামাত যদি সরকারে আসে বা অন্য কোনো পার্টি যদি সরকারে আসে, আমার মনে হয় না যে অতীতের ধারায় সেই রাজনীতি আর চলবে। আবার ধরেন আমাদের রাজনৈতিক দলগুলো একটা বড় মিস্টেক যেটা করছে, আমি বলবো 5 থেকে 8 তারিখ এই সময়টায় তাদের কোনো ভূমিকা আমরা দেখি নাই আসলে, যে সরকারটা কিভাবে গঠন হবে, কারা করবে, এটা হয়নি। ধরেন আমাদের রাজনীতিবিদদের মধ্যে সেনাবাহিনীর একটা ভীতি আছে, ডিজিএফআই এর ভীতি তো আছেই, গত 18 বছর ধরে যা হয়েছে। তো আমার মনে হচ্ছে এগুলো সবাই স্লোলি কাটিয়ে উঠবে। এবং ধরেন যে সেনাবাহিনীতেও ধরেন যে ইয়াং গ্রুপটা আস্তে আস্তে মানে এম্পাওয়ার্ড হচ্ছে, তারা যখন ফুল সেট আপ হয়ে যাবে তখন অনেক কিছুই আর অতীতে থাকবে না এইসব মানসিক জায়গাগুলো। কারণ বৈশ্বিক রাজনীতিতে এখন আর এগুলোর কোনো অবস্থান নাই। আমি আবার আসবো আপনার কাছে, মাসুম মাহবুব, কিভাবে দেখছেন এই যে আলোচনা, এই যে ধরেন ডক্টর ইউনূস কিন্তু ধরেন তার যে রাজনৈতিক যে গভীরতা বা রাজনৈতিক যে চিন্তার যে একটা বহিঃপ্রকাশ তিনি ঘটাচ্ছেন, অর্থাৎ তিনি কাউন্টার দিচ্ছেন, কিন্তু অর্থাৎ রাজনৈতিক যে গুগলি আসতেছে তিনি ব্যাটিং কিন্তু তিনি খুব ভালোভাবে করছেন, এটা আমি বলবো আর কি। তো ব্যাটিং এর জায়গায় ডক্টর ইউনূস তার দক্ষতার প্রমাণ দিচ্ছেন। আপনি কিভাবে দেখেন একটু যদি আপনার কাছ থেকে শুনি। ধন্যবাদ আমার ভাই, আপনি একটা দারুণ প্রশ্ন করছেন এবং গুগলি টাইপের প্রশ্ন করছেন আমাকে। পৃথিবীর প্রত্যেকটা দেশের দিকে তাকান যেখানে গণ বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়েছে, সেই দেশগুলো সোজা হয়ে দাঁড়াতে কত সময় লেগেছে। কিন্তু বাংলাদেশের দিকে তাকান, মাত্র 3 মাসে বাংলাদেশ মোটামুটি সোজা হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনী অ্যাক্টিভ কাজ করছে, পুলিশ মোটামুটি অ্যাক্টিভ কাজ করছে, জনমনের স্বস্তি ফিরে এসছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো থাকবে। কিন্তু 3 মাসে আমি মনে করবো গণবিপ্লবের পর বাংলাদেশ যে অবস্থায় থাকার কথা, পৃথিবীর অন্যান্য যেখানে গণবিপ্লব হয়েছে বা অভ্যুত্থান হয়েছে তার তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বিষয়টা খেয়াল করবেন কেন? এটার জন্য আমি পুরোপুরি ক্রেডিট দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 2 নম্বর বিষয়, আমাদের রাজনৈতিক দলের লোকেরা, বড় বড় বা ছোট ছোট যে দলগুলোর কথা বলি, তারা ইউনূসকে নিয়ে সমালোচনা করছেন। আবার পেছনে তারাই কিন্তু খেয়াল করবেন যে ইউনূস সংস্কার করতে চায় কেন, আবার ইউনূস সংস্কার করে না কেন। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আজকে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোরে বলেছেন আমরা টেকসই সংস্কার চাই, তবে স্বল্প সময়ের মধ্যে, কারণ দ্রুত নির্বাচন দিতে হবে। টেকসই চান কিন্তু দ্রুত সময়ের মধ্যে। প্রশ্ন হলো সবসময় তারা দ্রুত চান কেন? 3 মাসে ইউনূস যা করেছে বিএনপি কি তা করতে পারবে? বা বিএনপি আগামীতে 5 বছরের জন্য ক্ষমতায় আসলে 3 মাসের পরিসংখ্যানে আমরাও দেখবো বিএনপি কতটুকু করতে পেরেছে। একটা ব্যাপার, ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিকভাবে প্রত্যেকটা দলকে যে বিষয়টি শিখিয়ে দিচ্ছে সেটা কি? ক্ষমতা এসছেন ইউনূস, প্রশাসন রাষ্ট্রের সব যন্ত্রে বসে গেছে 90 থেকে 95% বিএনপি। বিএনপি কিন্তু ক্ষমতায় বসে গেছে, ধরেন শুধু প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ ছাড়া সব জায়গায় বিএনপি, দখলীয় বিএনপি, বড় বড় পদেও বিএনপি, তারপরেও বিএনপি হতাশ বা বিএনপি নির্বাচন চায়। সেরা সশস্ত্র দিবস উপলক্ষে সবার মধ্যমণি ছিল কিন্তু বেগম খালেদা জিয়া, ইউনূস না। ইভেন ইউনূস যখন তার সাথে কথা বলছেন, আপনারা ছবি দেখেছেন, পাশাপাশি বসে তিনি খালেদা জিয়াকে কত বিনয়ের সাথে মানে গ্রহণ করছে, তার সাথে কথা বলছেন। আমাদের ছাত্ররা কুজু হয়ে মাথা নিচু করে খালেদা জিয়ার সাথে কথা বলছে। এটাকে আমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটে ভাগ করি, ইউনূস এবং ছাত্ররা দেখিয়ে দিয়েছে কিভাবে একজন নেত্রীকে সম্মান দিতে হয়। কিন্তু আমাদের রাজনীতিবিদরা ইউনূসকে সেভাবে সম্মান দিয়ে কথা বলছেন। আজকে সাবেক যুব দলের প্রধান আলাল ভাই কি বললেন? কথা বেশি বলবেন না, কাজ করবেন। আপনারা কথা কমিয়ে কাজ করেন। কাকে বলছেন? ইউনূসকে। নোবেল বিজয়ী ইউনূসকে আপনি এই কথাটা বলছেন? আপনারাই তো কথা বলেন সবসময়, কাজ কতটুকু করেন রাজনীতিবিদরা? কিন্তু ইউনূস কৌশলে বিএনপির বেগম খালেদা জিয়াকে সেনাকুঞ্জে এনে অনেকগুলো মেসেজ দিয়েছেন। আওয়ামী লীগের আমলে 4000-এর মতো অতিথিরা আসতেন, সব আওয়ামী পরিবারের। ইউনূস সাহেব 12,000-এর উপর অতিথি এনেছেন, সেখানে জামাতকে পর্যন্ত ডেকেছেন। সবাইকে একটা মঞ্চে ইউনূস এনে যে মেসেজটি দিলেন যে ইউনূস যদি কখনো দলও করেন এই দেশকে তিনি ভিন্ন কিছু দিতে পারবেন, অথবা ছাত্ররা যদি আগামীতে কোনো দল করে সেটা বিএনপি বা এই বর্তমান তথাকথিত রাজনৈতিক দলগুলোর চেয়ে বিচার হবে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আমার নিজের চ্যানেলে এসে কথা বললেন। তাকে আমি প্রশ্ন করলাম যে আপনারা কোনো দল তৈরি করবেন কিনা। তিনি আমাকে স্পষ্ট করে বললেন বাংলাদেশের মানুষ এই দুটো দলের কাছ থেকে আসলে তেমন কিছু পায়। এবং অনেকেই বলছেন, এটা সার্জিসের বক্তব্য, -2 ফর্মুলা। সার্জিস বলছেন যে -2 ফর্মুলা নয়, +2 ফর্মুলা হওয়া উচিত। অর্থাৎ এই দুটো দলের সঙ্গে আরো দুটো দল তৈরি হওয়া উচিত এবং আজকের যুব সমাজকে এমন কিছু পারফরমেন্স আমাদের দেখাতে হবে যাতে করে নতুন বাংলাদেশের একটা স্বপ্ন তৈরি হয়। এখন আপনি যে আমি বিচ্ছিন্ন ভাবে যে কথাগুলো বললাম, আমি এটাকে এক করতে চাই। আপনি কি দেখছেন যে বিএনপি যত কথা বলছে তত পেছনে চলে যাচ্ছে? বিএনপি 5 তারিখের আগের বিএনপি 5 তারিখের পরের বিএনপির মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন? আপনি নিজের ইউটিউবের পুল তৈরি করেছেন, পিনাকি করেছে, আরো অনেকেই করেছে। মানুষ কাকে ভোট দিবে, মানুষ কোন পক্ষে, পারসেপশন দেখেছেন, মানুষের ভোটগুলো দেখেছেন, আপনি নিজে করেছেন কারণ ভাই, সেখানে আপনি ভালো করে খেয়াল করেন মানুষের মতামতগুলো কোথায় চলে যাচ্ছে। বিএনপি বুঝতে পারছে না যে এই যুব সমাজ যারা রাজপথে লড়াই করেছে এরা বিএনপি ডাকে করে নাই, এরা জামাতের ডাকে করে নাই, এরা নিজেরা সংঘবদ্ধ হয়ে নেমেছে। এক ভাইকে মারলে আরেক ভাই নেমেছে, এক বন্ধুকে মারলে আরেক বন্ধু নেমেছে, এক বন্ধুকে গুলি করেছে পুলিশ, টাইমের কথা বলছি, পুলিশ অফিসারের ছেলে, তাকে যখন গুলি করেছে আরেকটা বন্ধু তাকে চেস্টে পেছন থেকে ধরে বাঁচাবার চেষ্টা করছে, পালিয়ে যাচ্ছে না, সামনে পুলিশ, হাতে বন্দুক, খেল, পালিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি বা জামাত বা এই দলগুলো দেখবেন যে একটা পোট্টা মালে কেউ মাঠে না, কিন্তু এই ছেলে মানে যে ছেলেটা টাইমের কথা বলছে ততক্ষণ পর্যন্ত টেনে নেবার চেষ্টা করছে যতক্ষণ তার পায়ে গুলি লাগেনি। যখন তার পায়ে গুলি করলো, যখন সে বুঝলো আমি আর ওকে টেনে নিতে পারবো না, তখন তাকে ছেড়ে চলে গেল। এই ছাত্ররা দেশটাকে স্বাধীন করেছে, বিপ্লব তৈরি করেছে। এদেরকে যদি আপনি বুঝতে না পারেন, এদের পাস যদি বুঝতে না পারেন, সেটা বিএনপি বলেন জামাত বলেন, তাদের জন্য বিপদ আসছে। আমাদের যে নতুন ভোটাররা এরা বিএনপি জামাতের কথা শুনবে না। এখন প্রত্যেকটা পাড়ায় বিএনপি জামাতের সংগঠন আছে, কিছু মাসেল ম্যান আছে, তারা মিছিল করবে, মিটিং করবে, কিন্তু ভোটের রাজনীতি ভিন্ন। আসছে নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় অবস্থান দেখবেন যদি বিপরীত আরেকটা দল তৈরি, একটা বিষয়। 2 নম্বর বিষয়টা হলো সাম্প্রতিক সময় বাংলাদেশে যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে বা ভুক্তভোগী তাদের সবার টার্গেট ছিল চুপ বুকে সারানো হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, সংবিধান সংস্কার হোক। এই 3টি কাজে বাগড়া দিয়েছে কোন দলটি? এখন এই আওয়ামী লীগকে মাঠে রেখে বিএনপি রাজনীতি করতে চায়। মিনার ভাই একটা কথা বলেছে, তার কথা সূত্র ধরে বলি, আপনি লিখে রাখেন, যদি কখনো কোনোদিন 21 বছর পরেও যদি আবার কখনো আওয়ামী লীগ আসে, প্রথমেই বিএনপিকে নিষিদ্ধ করবে, জামাতের তো অস্তিত্ব থাকবে না। কেন? এই গত 15 বছরে জিয়া পরিবারের উপর কি হয়নি হবে, কি অপরাধী হয়েছে? বেগম জিয়া তো একটা 111-এর পর তারা ক্ষমতায় এসছে, স্বাভাবিক বেগম জিয়া দেশ থেকেও পালায় যান না, কিছু করেন না। কিন্তু যা কিছু হয়ে গেছে, শেখ হাসিনার প্রত্যেকটা অডিও রেকর্ড দেখেন তো, কি ভয়ঙ্কর ভাবে সে হুমকি দিচ্ছে বাংলাদেশের মানুষকে। সে যদি কখনো ক্ষমতায় আসে, সে কি বিএনপিকে থাকবে, জামাতকে থাকবে? যতই তারা তার প্রতি সহানুভূতিশীল হোক, নরম সুরে কথা বলুক, আওয়ামী লীগ একটাকেও থাকবে না। একদল বা একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করবে এবং সবাইকে বন্ধ করবে।
তাই আমি বলবো সময় থাকতে প্রত্যেকটা দলকে এই ব্যাপারে সতর্ক হতে হবে, চিন্তা করতে হবে। জি, আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তুলেছেন। তবে আমরা আরো কিছু প্রশ্ন আছে, আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো সামগ্রিকভাবে। তার আগে একটা বিষয় আমি দর্শকদেরকে দেখাতে চাই। যেহেতু বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টি, আপনি ইতিমধ্যে জানেন যে ৪২ টাকায় কেনা কলার চিত্রকর্ম বিক্রি হয়েছে ৭২ কোটি টাকায়। এই চিত্রকর্মের নাম হচ্ছে কমেডিয়ান, এবং এটি বাংলাদেশি এক ফল বিক্রেতার কাছ থেকে গত পরশুদিন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকা থেকে কিনা হয়েছিল। এবং কেনার পরে এই কলাটির যে শিল্পকর্ম হয়, অর্থাৎ একটি ডাক টেপ দিয়ে এটিকে ওয়ালে আটকে দেওয়ার পরে এই যে শিল্পকর্মটি বাংলাদেশের ৭২ কোটি টাকায় বিক্রি হয়েছে। তো এটা একটা ইন্টারেস্টিং ভিডিও আছে। ভিডিওটা একটু শেয়ার করার জন্য আমি প্রসঙ্গটা আনলাম। আমরা যদি একটু দেখি যে মানে শিল্পকর্ম দ্য কমেডিয়ান নামে নিউ ফর্ম, এটা হচ্ছে নিলামের ছবি, যেখানে We're going to begin at $800,000. $850,000. $850, $900,000. Thank you, sir. $1,100,000 is your bid, sir. $1,200,000. $1,300,000. $1,400,000. Wasn't looking for four. There it is. $4 million. Say five, please. $5 million. Don't let it slip away. $5,100,000. The world's most expensive banana at $5,200,000. It's slipping through the auction room at $5,200,000, and I'm going to sell it here. Fair warning, at $5,200,000. The Catalan is yours. Congratulations. Thank you very much indeed. মানে নিলাম প্রতিষ্ঠানও বলতেছে যে পৃথিবীর সবচেয়ে দামি কলা, মোস্ট এক্সপেন্সিভ বেনানা, $5.2 মিলিয়ন। এটা আপনার ট্যাক্স এবং আদার সবকিছুর পরে এটা আসলে পড়ছে $6.2 মিলিয়ন। মানে কমেডিয়ান ফর্ম, আমি জানি না এটা শিল্প ফর্মটা কি, বাট যারা এটা কিনেছেন, যে এই গ্রুপটা বলছেন যে এটা হচ্ছে একটা অসাধারণ মানে ফর্ম আর কি, অসাধারণ একটা শিল্প ফর্ম, এবং তারা এটা যে কিনতে পেরেছেন এই জন্য তারা মানে গর্বিত, তারা ধন্য। এখন এই কলা কি এই পরিবর্তন হবে নাকি ফ্রিজে থাকবে না কিভাবে হবে আমি জানি না। তো জাস্ট একটু অন্য একটা প্রসঙ্গ শেয়ার করলাম যে বাংলাদেশি কলা বিক্রেতার কাছ থেকে কলা কিনে সেই কলা ৪২ টাকা বাংলাদেশি টাকায়, সেটা ৭২ কোটি টাকা নিলামে উঠেছে। ইন্টারেস্টিং ভিডিও বলে দেখালাম দর্শকদেরকে। তো মিনা ভাই, আমি যদি একটু বলি যে সাম্প্রতিক সময় যে টাইম ম্যাগাজিনের যে পত্রিকা, টাইম ম্যাগাজিনের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে টাইম ম্যাগাজিন যেমনটি মাসুম মাহবুব বলছিলেন এক বিএনপি নেতার কথা, তিনি ইউনূসকে বুঝে শুনে কথা বলার হুমকি দিচ্ছেন। তো সেখানে ধরেন আরেক বিএনপির এক পণ্ডিত, তার একটা মন্তব্য যদি আমি দেখাই আপনাদেরকে, সেখানে তিনি বলছেন যে এটা না, আমি যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ধরেন বিএনপির মধ্যে কি জাতীয় ভাবনা আর কি, সেই ভাবনাগুলোর একটা বহিঃপ্রকাশ আপনারা পাবেন। সেখানে বিএনপির এক কমিটির এক নেতাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলছেন যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা 6টি সংস্কার কমিটি গঠন করেছে। এটা ভালো লক্ষণ নয়, এটা কর্তৃত্ববাদী সরকারের ইঙ্গিত দেয়। হায় খোদা, জ্ঞানের সাগর মহাসাগর। মানে সংস্কার কি হবে এটা ছাত্র জনতার আন্দোলনেই তো বের হয়ে আসছে, এবং আমাদের কি কি সংস্কার লাগবে। আর আপনাদের সঙ্গে আলোচনা করতে গেলে আপনারা কি পরিমাণ এটাকে পেঁচাবেন, কি পরিমাণ এটাকে ঘেটু টানবেন, এটা তো আমরা ক্লিয়ার। তো এই যে ধরেন দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা, এগুলো কিন্তু মানুষ গ্রহণ করছে না। ধরেন ডক্টর ইউনূসের এই কিছু উপদেষ্টা নিয়োগ ছাড়া এ পর্যন্ত যে পদক্ষেপ এবং তাদের যে ধীর গতি, এর বাইরে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে সমর্থন দেখছেন এই মুহূর্তে যে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। তো সেই জায়গাটায় এই জাতীয় বক্তব্য আপনি কিভাবে দেখেন? পাশাপাশি তার আগে আমি একটু বলি, গতকাল সেনাগঞ্জে ডক্টর ইউনূসের বক্তব্যে একটি শব্দ আমার পছন্দ হয়নি। তিনি বারবারই বলছিলেন, 2বার বলেছেন যে বেগম খালেদা জিয়াকে তারা এখানে আসার সুযোগ দিয়েছেন। এটা বেগম খালেদা জিয়াকে সুযোগ দেওয়ার কিছু না, এটা বেগম খালেদা জিয়ার অধিকার। তাকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তিনি সাবেক সেনাপ্রধানের স্ত্রী, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তো সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যাওয়াটা তার অধিকার, তাকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তাকে সুযোগ দেওয়ার কিছু নাই ডক্টর ইউনূস সরকারের। আমার মনে হয় যে জিনিসটা তাকে কারেকশন দেওয়াটা দরকার আর কি। আপনি সুযোগ দেওয়ার কি, হু আর ইউ টু সে দিস? আপনি কেন সুযোগ দিবেন বেগম? এটা তার অধিকার। তো মীরা ভাই, আপনি কিভাবে দেখেন একটু বলেন। এই যে সরকারের ইঙ্গিত দেখছে তারা, হ্যাঁ কর্তৃত্ব কিছু শব্দ আছে না, ভারী ভারী শব্দ বললে মনে হয় যে নিজের একটু জ্ঞানী জ্ঞানী ভাব প্রকাশ পায়। কি মনে করেন? হ্যাঁ কনক ভাই, এই যে আপনি ভিডিওটা দেখালেন যে হ্যাঁ কলার দাম 72 কোটি টাকা, এটা মনে হয় আমাদের জন্য একটা কিছু সিম্বলিক হতে পারে। এটা বাংলাদেশের কলা, এবং আরেকটি হলো যে বাংলাদেশের একটি পরিবার এই পরিমাণ টাকা দিয়েও কিন্তু কলা কিনে খেতে পারবে। তাদের হাতে এমন পরিমাণ টাকা হয়েছে, 72 কোটি টাকা কিছুই না। তারা যদি মাসে করে একটা করে কলা, 72 কোটি টাকা একটা কেন, সপ্তাহে একটা খেতে পারবে, আরো বেশি খাইতে পারে। তারা এই পরিমাণ সম্পদ আমাদের এখান থেকে নিয়ে গেছে। এখন এটার জন্য যে এগুলি নিয়ে কিন্তু এখন কোনো কথাবার্তা নেই। যেন মিডিয়া বলেন, মিডিয়া চুপ হয়ে গেছে বিভিন্ন জায়গাগুলো, এগুলি নিয়ে আরো কথা বলা উচিত ছিল। এখন তো আমাদের মিডিয়া অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর ডক্টর ইউনূসের যে গতকালের যে আপনি অনুষ্ঠানে কথা বললেন, এখানে অবশ্যই এটা খুবই একটা ভালো কাজ হয়েছে। ম্যাডাম ওখানে গিয়েছেন, সারা দেশবাসী এক ধরনের একটা কি বলে নির্মল আনন্দ পেয়েছে যে ম্যাডামের সাথে যে ছাত্র নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে আমরা যারা এই সবগুলি দলের মধ্যে, আপনি হয়তো জানেন এখানে যারা আছেন বিএনপি ফাইবার, আমি কিন্তু কথা বলি, কিন্তু এটা চাই যে বিএনপি সবগুলি দলকে, সমস্ত ফেসিবাদী বিরোধী যারা আছেন সবাইকে একত্রে রাখো।
এই কারণে আমি অনেক সময় দেখেন বিএনপির ভিতরে যদি কিছু গুড পয়েন্ট পাই খুব তাড়াতাড়ি পিক আপ করে সেটা বলে ফেলি। কিন্তু আমরা যে এই যে সমালোচনাগুলো অনেক সময় করি, এটা না সম্ভবত যেহেতু এখানে বিএনপি কেউ উপস্থিত নাই, কিছু কথা হয়তো বিএনপির ফেভারি আমাকে বলতে হবে, এটা আমি পরে বলছি। কিন্তু গতকালের অনুষ্ঠান নিয়ে আমার কাছে যেটা একটা অপূর্ণ মনে হচ্ছে, এই যে 57 জন সেনা অফিসার এই বিডিআর বিদ্রোহের সময় নিহত হয়েছেন, তাদের যদি স্ত্রীরা একইভাবে খালেদা জিয়ার মতো থাকতেন এবং একটা গুরুত্ব পেতেন, আমার কাছে সবচেয়ে ভালো লাগতো। এটা আমার কাছে খুবই বলবো বেদনাদায়ক, না মনে হলে মনটা ভালো লাগে না। এতদিন পরে একটা সুযোগ হয়েছিল, আমি জানি না যারা এখানে আছেন আপনাদেরই তো সহকর্মী যারা এটা ছিল, তাদের এটা দেওয়া উচিত ছিল। ম্যাডাম জিয়ার অনেক বেদনা ছিল, আপনারা ওনাকে ওখানে, যাই হোক আমি এই কথাটাকে খুব খারাপ মনে করব না, যেহেতু তাদের কারণে সেটা সম্ভব হয়েছে, সেটা বলতেই পারেন। কিন্তু সাথে সাথে যদি 57 জন সেনা অফিসারের স্ত্রী এবং তাদের ফ্যামিলিকে রাখতেন তাহলে এটা খুবই সুন্দর হতো। আচ্ছা, অন্তত পক্ষে ভবিষ্যতে এটা দিকে একটু খেয়াল রাখবেন, এটা আমার অনুরোধ। আরেকটা হলো যে এই যে বিএনপির ব্যাপারে যেটা বলা হচ্ছে, বিএনপি কিন্তু আমার যতদূর মনে হয় আমরা আরেকটু যেন একটু সহানুভূতিশীল হয় যখন আমরা একটু সমালোচনা করতে থাকি। এখন বিএনপি কিন্তু কনক ভাই এখনো বলছে তারা একটা রুট ম্যাপ চায়, তার পলিটিক্যাল পার্টি, আপনাদের সেটা বুঝতে হবে। পলিটিক্যাল পার্টি তার বিরাট একটা কর্মী বাহিনী আছে, তাদের নিয়ে তার কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস লাগবে, এবং পলিটিক্যাল পার্টির মূল কাজই হলো নির্বাচনে যাওয়া। এখন তাদের কাছে আপনার কোনো কাজ নেই, তাদেরকে আপনারা একেবারে ডুইং নাথিং এই অবস্থায় ফেলে রাখছেন, মানে দেশের সবচেয়ে বড় একটা দলকে। এবং যে কথাগুলি যেটা বলা হচ্ছে, আপনাদের আরেকটা জিনিস বলি, এটার দায়িত্ব যে বারবার আপনারা বা আমরা অনেকেই হয়তো বিএনপির কাজে চাপাচ্ছি, এটাতে মনে করেন কোথাও যদি আপনার হলো চাঁদাবাজির মেকানিজমটা আমরা জানি, চাঁদাবাজির মেকানিজম কিভাবে পারে, প্রশাসনিক সহায়তা ছাড়া কোথাও চাঁদাবাজি হতে পারে না, প্রশাসন কার হাতে? আপনারা এই প্রশ্নটা কেন করেন না? আপনারা যখনই শুধু বিএনপিকে বারবার সেই দোষারোপ করছেন, আমি সেটা বিএনপির পক্ষ না, আমাদেরকে আসলে সবকিছু একটু ইন্টেলেকচুয়াল বা এইভাবে একটা আমরা নলেজ বেসড সোসাইটি থেকে অগ্রসর হই। কেউ একটা বললো এটার বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো, সেটা না। সেখানে যদি বিএনপির অপরাধ থাকে অবশ্যই সেই আলোচনা থেকে যদি আসে এটা কারেকশনে চলে আসবে। কিন্তু এখানে সমস্ত কাজ হলো প্রশাসনের। প্রশাসনের পুলিশ যদি আপনার সহায়তা না করে, আপনারা বলেন তো যতটুকু জানেন কোথাও চাঁদাবাজি সম্ভব? আবার অনেকগুলি চাঁদাবাজি আছে যেগুলো আপনারা ব্লেম দিচ্ছেন সেই যে ইয়ার ভিতরে, যেগুলো আপনার বালু মহল বা এগুলি বলে, ওখানে কোনো সুশৃঙ্খল কোনো মেকানিজমে নাই, কাকে টাকা দিয়ে কে পাবে। এখন যদি মনে করেন এক ধরনের ওখানে ইকুইলিব্রিয়াম মানে ভারসাম্য সৃষ্টি হয়েছে, ওখানকার লোকাল যে পলিটিক্যাল হেড থাকে তাকে এক ধরনের কিছু পয়সা দিয়ে করে, এখানে কেন গভর্নমেন্ট এখানে ইনভলভ হয় না? গভর্নমেন্ট এখানে একটা সুশৃঙ্খল মেকানিজম করুক, আপনি খেয়াল করেন সবকিছু। মিনা ভাই, আপনার কথাটা খুবই যৌক্তিক। এবং ধরেন আমাকে এই যে শরীফ ওসমান বলছিলেন যে তার এলাকায় আওয়ামী লীগের জন্য তদবির আসতেছে, আমি সাম্প্রতিক কিছু অভিযোগ পাচ্ছিলাম, এখানে আমি কাজ করছিলাম, এই জন্য আমি এটা দেখাতে পারবো। ধরেন ভালুকায় এক লোক আছে, ভালুকায় আমি আপনাকে যদি দেখাই, ভালুকায় এই লোকের নাম হচ্ছে শহীদ। সে এখন শিল্পপতি, সে বন বিভাগের জমি টমি সব দখল করে ফেলছে। সে হচ্ছে আপনার একটা সময় সে আওয়ামী লীগের বিশাল পান্ডা ছিল, একটা অনেক আগে সে বিএনপি করতো, পরে আওয়ামী লীগে যোগ দিয়েছিল, পান্ডা হয়েছিল। এই শহীদের নাম হচ্ছে বাউন্ডারি শহীদ, তার নামই বাউন্ডারি শহীদ, কারণ বাউন্ডারি ওয়াল দেখলেই ভেঙে ফেলে দখল করে। প্রশাসন তার পক্ষে, অর্থাৎ সে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। এবং সাম্প্রতিক সময় যেটা শুনলাম, ওই এলাকার যে বিএনপির যিনি নেতা, তার নামে সে ভুয়া চাঁদাবাজির অভিযোগ করে তাকে বহিষ্কার করে সে এখন নেতা হয়ে গেছে, যে এখন সামনে এমপি ইলেকশন করবে। এগুলোর সঙ্গে কিন্তু প্রশাসন যুক্ত, এগুলোর সঙ্গে বিএনপিরও হয়তো কেউ যুক্ত, বিএনপিকে আমি সন্দেহের বাইরে রাখি না আর কি, কেউ ভাই। হ্যাঁ, এই কারণেই ওই হাদি যে কথাটা বললেন যে আমি যে জাতীয় সরকারের, আমার আসলে এটাই ছিল না যে জাতীয় সরকার শুধু 5 বছরেরই হবে। বিএনপির এখন ধরেন এই ধরনের ব্লেম আসতেছে কিন্তু কোনো অথরিটি নাই। এই জন্য আমি পরামর্শ রেখেছিলাম যে আপনারা বেটার এভাবে বাইরে না থাকে সরকারে জয়েন করে ফেলে, পার্ট অফ দ্য গভর্নমেন্ট হন, আপনার কাছে অথরিটি আসবে, আপনি তখন এখন কি করেন, শুধুমাত্র কোথাও অভিযোগ আসলে ওকে শুধু আপনার সাংগঠনিক কিছু শাস্তি দিয়ে এটা তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। ইউ নিড দ্য প্রশাসনিক পাওয়ার, যেটা আপনারা আগের বার দেখিয়েছেন। এই যে র্যাব হয়েছিল, র্যাবের কিন্তু প্রথমে বিএনপি কিন্তু অত্যন্ত ভালো কিছু কাজ করেছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সেটাকে সুযোগ হিসাবে নিয়েছে। র্যাবের সময়, বিএনপির সময় ছাত্র দলের ডেভিড, নারায়ণগঞ্জের আপনারা অনেকে ডেভিড সহ অনেকেই কিন্তু সেই ক্রস ফায়ার ফেলেছিল। সেই ক্রস ফায়ারটা কিন্তু তখন আমরা অনেকেই হয়তো জানি, র্যাব গঠন প্লাস হচ্ছে অপারেশন ক্লিন হার্ট, দুটোর মাধ্যমে সন্ত্রাসী এখন কনক ভাই দেখেন, আমাদের এই কথাটা বলতে হবে, আমাদের সো কল যদি এরা জানতো ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স কিন্তু শুরু হয়ে গেছে, সেটাকে সামলানোর আর কোনো উপায় ছিল না, তখন বিএনপি বাধ্য হয়েছিল এই কাজগুলি করতে। কিন্তু সমস্যা হলো এই আওয়ামী লীগ যেহেতু একটা সুযোগ সন্ধানী দল, এরা কিন্তু উল্টা কাজ করেছে, সেরা প্রশ্রয় দিয়েছে। এরাও যদি একটু সহযোগিতা করতে বিএনপির সাথে, এই দেশ থেকে কিন্তু আপনার এই ক্রিমিনালাইজেশন অফ দ্য পলিটিক্স টোটালি শেষ হয়ে যেত। কিন্তু এই কথাগুলি আমরা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে কেউ বলতে চায় না। যখন আমরা সবাই মিলে বিএনপির উপর ঝাঁপিয়ে পড়ি যে বিএনপি এই করেছে সেই করেছে, কিন্তু বুঝতে চেষ্টা করি না। এটাও আমার অনুরোধ হলো, আমার হলো মানে আনডিউ কোনো অ্যাডভান্টেজ দেওয়া না বিএনপিকে, কিন্তু যেটা কারেক্ট জিনিস তাদেরকে সংশোধনের সুযোগ দেন। এই যে মনে করেন
তারেক রহমানের সম্পর্কে আমি জাস্ট একটু কথা বলি। 2 দিন আগে ওনার জন্মদিন ছিল। এটা দেখেন আমাদের এখানে একটা ট্রেডিশন হয়ে গেছে কি, সে যখন শেখ হাসিনার জন্মদিনে প্রথম আলো পুরা পাতা নিয়ে এটা তাকে অভিনন্দন জানিয়েছে, মানে পুরা পাতা খরচ করেছে। তারেক রহমান একটা বড় দলের পার্টি, আমি বলবো না তার শুধু প্রশংসা করেন, এইগুলি দেখেন, এগুলি কিন্তু আমরা মিস করি। আমরা যদি এই সমালোচনাগুলি যদি করতাম, তারেক রহমান কি কি ভালো করেছে, কি কি খারাপ করেছে, এগুলি করলে তার জন্য সুবিধা হতো। এখন যদি আজকে হয়তো আপনার সময় হবে, আমরা আর অন্যদিন একটু আলোচনা করবো না, এগুলি নিয়ে একটা আলোচনা করা উচিত। পলিটিক্যাল পার্টিগুলো বুঝতে দেওয়া উচিত যে তাদের কোনটা করতে হবে, কোনটা ওরা করতে পারবে না। এখন ধরেন তারেক রহমান এখন কিন্তু খুব সুন্দর 2টা উদ্যোগ দিয়েছে। ওনার নামের আগে রাষ্ট্রনায়ক এবং এই যে উপাধিগুলি দেয় উনি সম্পূর্ণ নিষেধ করেছেন। দেখেন এটা কিন্তু প্রচার হয় না, দিট ইজ এ গুড সাইড। আপনারা যদি ওনার খালি সমালোচনা করবেন সাথে সাথে এগুলি প্রচার করেন, এগুলি তো আপনাদের কোথাও প্রচার হচ্ছে না, এবং এগুলি করা উচিত। এবং উনি ওনার জন্মদিন পালন করতে নিষেধ করেছেন, দ্যাট ইজ এ গুড সাইন। এই যে আমরা দেখেছি যে গণভবনে যে সাংবাদিক চামচানিয়া যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, দ্যাট মিনস উনি এই ব্যাপারে অকেভাল। অনেকেই মনে করেন যেই লাউকে সেই কদু, না, উনি এটা করবেন না, আমরা এগুলি বুঝতে পারি। কাজেই যারা এই সমালোচনাগুলি করেন বিএনপি, হ্যাঁ ডেফিনেটলি হাদি যে কথাটা বলেছে এগুলো সামাজিক রোগ। আজকে যদি মনে করেন যে বিএনপি এই অবস্থায় আছে, জামাতকেও যদি পুরা দমে তাদের এই অবস্থা সামাজিক, আমি কথাটা বলতে চাচ্ছি সামাজিক নৈতিকতার এই মান বজায় রেখে, আজকে জামাতের লোক 10%, ওরা বেছে বেছে ভালো লোকগুলিকে দেয়, যে কেউ ওনাদের রুকন হতে পারবে না, উল্টাপাল্টা করলে রুকনিয়াত ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু বিএনপি তো আর ওরকম না। বিএনপি কে সবাই, আপনি যখন সেই এত বড় একটা দল করবেন, নিশ্চয়ই এত ভালো মানুষ সব পাবেন না। সেই ক্রিমিনালাইজেশন অফ দ্য পলিটিক্স সৃষ্টি হয়েছে এটা। কাজে আপনারা একটু দরদের সাথে, আমি বলবো যদি রিয়েলি চান, আমি বিএনপি কে বিশেষ কোনো অ্যাডভান্টেজ বা কোনো সুযোগ দিতে চাই না, কিন্তু আমরা যারা সমালোচক আমাদের এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। যারা যদি ভালো হতে চায়, আপনি দেখেন 2005 থেকেই ওই ক্লিন হার্টের কথা বলেছেন, বিএনপির একটা ইচ্ছা ছিল, সদিচ্ছা ছিল, সেটা তারা বাস্তবায়ন করতে পারে না এই আমাদের কিছু মানুষের ইসলামীর জন্য, যে বুদ্ধিবৃত্তিক ইসলামীদের জন্য। মিনার ভাই, আপনি বুঝতে পারছি আপনার বক্তব্য। প্লাস ধরেন বিএনপি কে বলা হচ্ছে যে পার্টি ইন ওয়েটিং ফর পাওয়ার, এরকম একটা টাইম ম্যাগাজিন দেখলাম ইউজ করছে, অন্যান্যরা ইউজ করছে, এবং আমরা মনে করি যে বিএনপি যদি সঠিক সুষ্ঠু নির্বাচন হয় বা জনগণ যদি ভোট দিতে পারে, হয়তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তো। কিন্তু আমি যেটা দেখছি যে এই যে ধরেন আফটার 5th অগস্ট বিএনপি ধরেন কিছু কিছু জায়গায়, যেটা আপনি বলেছেন চুপুর বিষয়ে বা অন্যান্য কিছু বিষয়ে কিন্তু জনস্রোতের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, এবং এটা কি করানো হচ্ছে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। এইটার ব্যাপারে বলি, উই আর নট এনিমি অফ বিএনপি। এখন কোন জায়গা থেকে ট্যাবলেট খাওয়ানো হয়েছে কিনা যে আওয়ামী লীগ কে সমর্থন করে, নাইলে কিন্তু আপনারাও কিন্তু মাইনাস হয়ে যাবেন, এই হয়ে যাবেন, সেটাও একটা পসিবিলিটিস থাকতে পারে। তো এখন আমি ট্যাবলেট কেন খাবো, বা আমি জনস্রোতের বিপক্ষে কেন অবস্থান নিব? এবং ধরেন যে এই যে দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, এই যে টাইটেল উপাধি, এগুলো তো হচ্ছে চাটুকারদের দেয়া বিশেষণ। এই বিশেষণ তাও ভালো যে অনেকদিন পরে হলেও তিনি বলছেন যে এগুলো বলা যাবে না, ভালো, উই ওয়েলকাম দিস। কিন্তু ওনার আশেপাশে যেসব লেসপেন্সাররা আছে এখন পর্যন্ত, এই যে সংস্কার নিয়ে বলতেছে, কর্তৃত্ববাদী শাসনের ইঙ্গিত বহন করে, ওরে বাবা রে বাবা, মানে দাঁত ভেঙে যায় আর কি সে উচ্চারণ করতে। তো ওনারা কি আসলে বিষয়টাকে জটিল করছেন কিনা আর কি। আমি যখন সাহেব কিন্তু ব্যক্তিগত জীবনে খুবই সিম্পল লাইফ কাটান, এবং ওনার হাওয়া ভবন নিয়ে ওনার সম্পর্কে যে অপপ্রচার করা হয় গত 18 বছরে, তার কোনো প্রমাণ সামনে আনতে পারেনি আওয়ামী লীগ সরকার। তো সব মিলিয়ে যে বিএনপি কে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে বিএনপির ভেতরে কেউ কাজ করছে কিনা। কারণ বিএনপির নেতা কেন বলবে ছাত্রদেরকে, যারা বুকের রক্ত দিয়ে, যারা প্রতিরোধ গড়ে তুলে হাসিনাকে হটালো, তাদেরকে তারা কেন বলবে যে বাপের আগে ছেলে হাঁটে? এই জাতীয় কথার কোনো যৌক্তিক অবস্থান নেই। এগুলো বিএনপি কে ক্ষতিগ্রস্ত করছে। বিএনপিকে এটা বুঝতে হবে, তার নেতাদেরকে, তার দলের বিভিন্ন দায়িত্বশীল জায়গাকে বলতে হবে যে স্টপ দিস। শরীফ ওসমান, আপনি কিভাবে দেখেন এই যে বিএনপির যে রাজনৈতিক মুভ, সেই জায়গাটায় আমার কেন যেন মনে হচ্ছে যে ভিতর থেকে কেউ বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছে, যে পার্টিটা মানে ইন ওয়েটিং ফর পাওয়ার, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আপনি কিভাবে দেখেন? ভাই একটা কথা কি, ধরেন আমি বা আমার মতো হাজারো ছেলে আছে যারা বিএনপির রাজনীতি করে না, অথবা বিএনপির কোনো কাঠামোর মধ্যে নাই, কিন্তু গত 10 বছর বিশেষ করে ধরেন আমরা একদম অনার্স ফার্স্ট ইয়ার থেকে ঘন্টার পরে ঘন্টা, মানে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সবাই যখন এই করেছে যে এটা বিএনপির ভুল, আমার মনে আছে আমি আমার ডিপার্টমেন্টের বন্ধুদের সাথে সবার সাথে ঘন্টার পরে ঘন্টা ঝগড়া করেছি, তর্ক করেছি যে না, বিএনপির এই অবস্থান ভুল না। দেখেন আমার খুব মনে আছে 2014-তে যখন বেগম জিয়া নির্বাচনে গেলেন না, এবং তারপরে বিএনপির একটা বিরাট গ্রুপ বুদ্ধিজীবী তারা বলতে শুরু করলো বেগম জিয়া এটা ভুল করেছেন। আমি তখন ছোট মানুষ হয়ে আমি বারবার বলেছি, বেগম জিয়া যদি কোনো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে থাকেন যেটা পরবর্তীতে প্রমাণ হবে যে এটা সব থেকে ভালো সিদ্ধান্ত ছিল, সেইটা হলো 14তে নির্বাচনে না যাওয়া। তারপর তো এটা প্রমাণিত হলো 18তে নির্বাচনে যে কি হয়েছে। এর মানে আমি এটা বলতে চাই যে আমরা বিএনপির কর্মী না হয়েও, বিএনপির ফোরামে না থেকেও আমরা বিএনপির পক্ষে আমার মতে, এবং আমি আমার জায়গা থেকে বলতে পারি যে পরিমাণ তর্ক বিতর্ক মানুষের করেছি, এটা অনেকে চিন্তাই করতে পারবে না, শুধু আমাদের পরিচিতরা জানবে। এটা এই জন্য বলছি, কারণ আমরা এখন বিএনপি সমালোচনা কেন করছি এই জন্য, বিএনপিকে আমরা মনে করি সে সংসারের বড় ছেলে। দেখেন সংসারের বড় ছেলে, তার দায়িত্ব অনেক বেশি, এরপরে তার প্রাপ্তি কম, কারণ সে যেহেতু সংসারের বড় ছেলে, এই জন্য তার উপরে দায়িত্ব অনেক বেশি বর্তায়। এই ছোট ভাই এটা পায় না, ছোট বোন ওটা পায় না, যেহেতু সবার বলবার জায়গা থাকে ভাইয়ের কাছে, এরপর সে কিন্তু দিন শেষে সম্মান বড় ভাইয়েরই।
আর আপনি যেটা বলছেন যে ওয়েটিং ফর পাওয়ার, আসলে দেশে আমি তো যেটা মনে করি স্বাভাবিক নির্বাচন যদি হয় তাহলে বিএনপি তো ক্ষমতা যাওয়ার হকদার, শুধু আমি বলবো না তারা ওয়েট করছে। বিএনপি ক্ষমতা যাওয়ার সঠিকভাবে নির্বাচন বলে হকদার এবং সে যাবে, এটাই আমার এখন যেটা আমি একটু বলতে চাই, মাসুম মাহবুব ভাই যেটা বলছিলেন যে সার্জিস কিছুদিন আগে বলেছে কোট আনকোট এরকম যে দুই দলের কাছ থেকে বাংলাদেশের জনগণ কিছু পায়নি। আমি সার্ভিস কোন কনটেক্সটে এই কথাটা বলেছে এটা যেহেতু আমি জানি না, সুতরাং ওইটাকে আমি টার্গেট না করে আমি বলি বরং এই বয়ানটা বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে, দুই দলের কাছ থেকে কিছু পায়নি, এটা আউট অ্যান্ড আউট একটা ফ্যাসিবাদী বয়ান এবং আওয়ামী লীগকে বাঁচাই দেওয়ার বয়ান। আপনি বিএনপির অনেক ভুল আছে, কিন্তু বিএনপির আপনি কোনোদিন আওয়ামী লীগের সাথে মিলাতে পারবেন না। কত বিএনপির কাছ থেকে বাংলাদেশের জনগণ না পেলে কার কাছ থেকে পেয়েছে? বেগম জিয়া সার্বভৌমত্বের সিম্বল হয়ে উঠেছেন বাংলাদেশে। তো আপনি এটা খেয়াল করেন, বেগম জিয়ার কারা ভালোবাসে? কট্টরপন্থী যে একদম কি বলবো ইসলামপন্থী মানুষ, যে একদম হাত মোজা পা মোজা ছাড়াও বের হতে চায় না, সে খালেদা জিয়াকে ভালোবাসে। খালেদা জিয়াকে বোরকা পরে? খালেদা জিয়ার মাথা তো শেখ হাসিনার মতো পট্টিও নাই। শেখ হাসিনা কত সুন্দর ঢেকে ঢুকে থাকে, খালেদা জিয়া এই বয়সে লিপস্টিক দেয় কি না কি করে। এর মানে হলো তার সাথে সেটা ম্যাচ না করার পরে বাংলাদেশের আপামর জনসাধারণ মনে করে তাদের মুখের ভাষা, তাদের চোখের ভাষা এই বাংলাদেশে যিনি সব থেকে বেশি লিড করতে পারেন তিনি বেগম খালেদা জিয়া। এই জন্য খালেদা জিয়াকে আপামর জনসাধারণ প্রচন্ড ভালোবাসেন। এখন এই কথাটা আমি কেন বলি যে এই যে দুই দলের কাছ থেকে কিছু পায় না, এইটাই হলো আওয়ামী লীগকে একটা দায় মুক্তি দেয়া। বরং বাংলাদেশ জিয়াউর রহমানের কাছ থেকে বাংলাদেশ পায় নাই। বিএনপির এরপরে এর আগের সময় বিএনপি যে সন্ত্রাস বিরোধী অভিযান করেছে, যেটা আপনার অপারেশন ক্লিন হার্টের কথা বলেছিলেন, আমি তো তখন ছোট, আমার মনে আছে, আমার মনে হয় 3-4 পড়ি, তখনও তো বিএনপির প্রচুর নেতা মার খেয়েছে আমাদের এলাকায়, দেখেছি অপারেশন ক্লিন হার্টে। তো বিএনপি তো এই কাজগুলো, র্যাব যখন প্রথম এসেছে র্যাব তো মানুষের আশা ভরসার হয়ে উঠেছিল, কেউ শুধু ভয় দেখাতো যে কোনো অন্যায় করলে যে র্যাবকে বলবো, ঠান্ডা হয়ে যেত সব। তো এগুলো তো বিএনপির অর্জন, সেগুলোকে এই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আরো যেগুলো বাজে জিনিস আছে সেগুলোর মাধ্যমে নাই করে দেওয়া হয়েছে। সুতরাং আমি বলবো যে দুই দলের কাছ থেকে বলতে হ্যাঁ নিশ্চয়ই এটা পলিটিক্যাল কালচারের ব্যাপার যে আমরা এগুলো অর্জন করতে পারছি না, কিন্তু বিএনপি কে আওয়ামী লীগের সাথে মিলিয়ে ফেলাটা এটা আমি মনে করি অন্যায়। আরেকটা কথা হলো দেখেন, এই যে আমরা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে বলি, এরপর বাংলাদেশের ক্রাইসিসটা কি জানেন? 15ই আগস্ট যখন একটা প্রতি বিপ্লব হবে, ভয় হলো বিভিন্ন, তখন কিন্তু আমাদের ছাত্ররাও বিএনপির কাছে সহযোগিতা চাইলো, মাঠে নামেন না কেন? এই যে নূর হোসেন দিবসে কি করবে হাসিনা, ওই যে গুলিস্তান যাবে, আমরা 0 পয়েন্টে গেলাম, মিছিল করলাম, সেদিনও ঢাকার বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে কিন্তু বিএনপি লোকজন অবস্থান নিয়েছে এবং তারপরে জামাতও নিয়েছে। এখন ক্রাইসিসটা তো বিএনপিতে কথাটা বলতেই পারে, আমি কথা বললে তুমি আমার এত ভুল ধরো, কিন্তু তুমি যেই মাইকে তখন আমার জিজ্ঞাসা, ভাই আপনি কই, আপনার রাস্তায় নামেন না কেন? তো পিটান খাওয়ার সময় আমার ডাকবা, ক্ষমতা পাকাপাকি করে সময় একটু ডাকবা না? এখানে একটা ঝামেলা হয়েছে। কারণ আমি নাম বলছি না, বিএনপির মহাসচিব উনি বর্তমান সরকারের একজন উপদেষ্টাকে আমি খুব ট্রাস্টেড একটা সোর্স থেকে শুনেছি 2 দিনে নাকি 10 বার ফোন দিয়েছেন। মানে বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বর্তমান একজন উপদেষ্টাকে 10 বার ফোন দিয়েছেন, তিনি ফোনটা ধরেন নাই, দেখো করেন নাই। এইগুলো তো খুব বাজে ব্যাপার ভাই। আপনি কয়দিন ক্ষমতায় থাকবেন? আপনি এটুকু রেসপন্স করবেন না? বিএনপির মহাসচিব আপনাকে ফোন দিচ্ছে, আপনি তার রিকোয়েস্ট রাখতে পারেন না রাখতে পারেন। আমার তো মনে হয় প্রতি সপ্তাহে একবার বিএনপি থেকে শুরু করে সব রাজনৈতিক দলের সাথে যমুনায় একবার চা খাওয়া উচিত ডক্টর ইউনূস সাহেবের, প্রতি সপ্তাহে একবার, প্রত্যেক সপ্তাহে একবার বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডক্টর ইউনূস সাহেব চা খাবেন, তাদের কথা শুনবেন একদম নিজে। এই পলিটিক্যাল এই জায়গাটা, কারণ বিএনপি যেটা বলবে যে তোমরা মার খাবা তখন আমার ডাকবা, জামাত বলবে তোমরা মারধর খাবা তখন আমার লোক চাবা, আর আমি কথা বললে আমার ফোনটা রিসিভ করবো না, এটা তো ক্রাইসিস ভাই। এই ক্রাইসিস উত্তর করতে পারবো না। একটা কথা ফাঁকে বলি, মাসুদ মাহবুব ভাই মনে বলছিলেন যে 90% বিএনপি ক্ষমতা নিয়ে নিয়েছে, এখানে একটা ব্যাপার দেখেন খেয়াল করেন কি, সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় জামাত এম্পাওয়ার্ড হয়েছে কম। বাংলাদেশে তো এখন আওয়ামী লীগের বাইরে আপনি যারা ইম্পোর্ট করবেন আইদার সে বিএনপি অথবা জামাত, এই তো। কিন্তু একটা কথা কি জানেন, যেটা হয়ে গেছে, যেখানে বিএনপি লবিং করেও না সেই মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত বিএনপির 5 জনের প্রতিদিন ফোন দেয়, কারণ সে জানে 2 বছর হোক 3 বছর পর 1 বছর পর বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং নিজ থেকে সে প্রতিদিন বিএনপির 10 জনের ফোন দেয়, খোঁজ খবর নেয়, দোয়া চায়, দোয়া করে। এটা হলো বাংলাদেশের যে কালচার। সুতরাং সবকিছু বিএনপির ক্রাইসিস তার কারণ না। আর একটা কথা আপনাকে বলি, সরল ভাই আপনি আরো নিজে ভালো করে জানবেন, একদম ট্রুলি বাংলাদেশের বিউরোক্রেসি ফাংশন করতেছে না, একদম ফাংশন করতেছে না। এবং এখন এমন একটা সিস্টেম হচ্ছে, আমরা চেষ্টা করছি যাতে বিশেষ করে আমাদের ছাত্র উপদেষ্টারা যে মন্ত্রণালয়গুলো চালাচ্ছে, এখানে এমন একটা মেকানিজম তৈরি হচ্ছে যাতে বাংলাদেশের এখন পর্যন্ত ছাত্র জনতার উপরে একটু আপনি খেয়াল করবেন, আসিফ নাহিদ ওরা যেটা চেষ্টা করছে আর কিছু না পারলেও সিন্ডিকেট গুলোকে ভাঙার একটু চেষ্টা করছে। তো এই সিন্ডিকেট গুলো ভাঙার চেষ্টা করে শুরু করলে সচিব থেকে চৌকিদার প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য তারা যেহেতু বিব্রত, তারা এমন মেকানিজম করছে যে ফাংশন করতে না করতে করতে ছাত্র উপদেষ্টারা সবার আগে প্রশ্নের সম্মুখীন হবে, জনরোষের শিকার হবে এবং পদত্যাগ করতে বাধ্য হবে। এর একদম ডকুমেন্টেড ডিফারেন্স আমাদের কাছে আছে। এবং সত্যি কথা বলতে আপনি অবাক, মানে নাহিদ একটা ফাইল সাইন করেছে, সেই ফাইলটা প্রধান উপদেষ্টার টেবিলে উঠতে 4 সপ্তাহ লেগেছে। এটা আমি আপনাকে একটা বললাম, এটা হয় এবং হয়েছে। এখন আপনি বাংলাদেশের আমলাতন্ত্র লিটারারি কাজ করতেছে না, তাহলে দেশ চলতেছে কেমনে? এটা আমাদের এলাকায় একটা কথা বলে যে পানির উপর দই পাতে না, এই পানির উপর দই পেতে আল্লাহ যেমনি যেমনি হোক চালাই নিতেছে আর কি। কিন্তু আসলে তো এবং এই যে নাই তো সেক্ষেত্রে হলো আপনি ধরেন যে বিএনপি কে আপনি মাঠ থেকে বাঁচতে যখন লাগবে, তাহলে তাকে আপনার যমুনা অ্যাক্সেস দিতে হবে, তার কথা শুনতে হবে। আর এই কথাগুলো আমি একটু জাস্ট সম্পূর্ণ বলে রাখলাম। এবার আমি একটু যেটা বলতে চাই, দেখেন প্রশাসন কার হাতে? প্রশাসন আসলে কার হাতে এটা জানে, এটা ডক্টর ইউনূস সাহেবও জানে না। এটা হলো প্রথম কথা। কারণ হলো বাংলাদেশ অন্তত 3 থেকে 4টা প্রেশার গ্রুপ ক্ষমতাটাকে বিভিন্ন ভাবে আপনারা জানেন ম্যানিপুলেট করছেন।
সব থেকে বড় গ্রুপ যে আমলারা তারা নিজেরা একটা বড় সিন্ডিকেট হয়ে বসেছেন, কাকে তারা ফেভার করবেন, কার কথা শুনবেন, নিজেদের মধ্যে বিরাট। আমি বরং এখন যে কথাটা বলবো এটা বিএনপির জন্য অস্বস্তিকর, তবুও বলি যেহেতু বিএনপি বারবার দেখেন আপনার কিছুদিন আগে যে আনুপাতিক নির্বাচনের যখন কথা হলো, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তখন এই ব্যাপারে জামাতও কিন্তু বলেছে, কারণ তাতে অপেক্ষাকৃত ছোট দলগুলো উপকৃত বেশি হবে, কারণ তখন তাদের যে আসনগুলো ভোট পায় সে সবই যোগ হবে, তারা বেশি কিছু আসন পাবে। আর সেক্ষেত্রে যেটা হবে, বিএনপি বা বড় দলগুলোর জন্য একটু ক্রাইসিস হবে, তাদের আসন কমে আসবে। এবং এই ব্যাপারে জামাত যখন পক্ষে অবস্থান নিল, বিএনপি ভীষণভাবে বিরোধিতা করলো এই বলে যে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আওয়ামী লীগ কামব্যাক করবে। আর বাস্তবতা হলো সত্যি যদি হয় তাহলে আওয়ামী লীগ তো বিভিন্ন ভাবে, ইভেন ধরেন আপনি আওয়ামী লীগের দলে না, ব্যক্তি উদ্যোগে নির্বাচন করেও তারা যদি স্বতন্ত্র নির্বাচন করে গভর্নমেন্টে যায়, তাও মিনিমাম 70-80টা আসন তাদের হয়ে যাবে। এই কথা যদি বিএনপির হয়, তাহলে এবার আমি একটা কথা বলি, বিএনপি কেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের দিকে যাবে না? কারণ আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। তাহলে এখন বাংলাদেশ আওয়ামী লীগের পুনর্বাসনের কথা সবচেয়ে বেশি বলে একে বলে বিএনপি, দ্বিতীয় বলে জামাত। তাহলে আমাদের এবার একটা নতুন দাবি আমরা তুলবো, একটি বিএনপির জন্য ক্রাইসিস আবার তৈরি করবে, এটা আপনারা বলে দিই। বিএনপি ইতিমধ্যে ডক্টর ইউনূস যেভাবে একটা কথা বলেছে, এটি ক্রাইসিস তৈরি করেছে, এই কথাটা আমরা তোলার পর বিএনপি আবার একটা ক্রাইসিস তাকে ডিল করতে হবে। সেটা হলো আওয়ামী লীগ পুনর্বাসন করা যেহেতু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে সমস্যা, তাহলে এখন বিএনপি তো বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধও করা যাবে না, আমরা চাই সবাই ক্ষমতায় করুক। ডাক্তার শফিক সাহেব, আমি ডাক্তার শফিক সাহেবের ক্ষেত্রে বলি কি, উনি একটা পলিটিক্যাল পার্টির প্রধান নয়, উনি যদি একটা খানকার পীর সাহেব হইতেন তাহলে বেশি ভালো হতো। ওনার আল্লাহ চেহারাও দিচ্ছে একজন পীর সাহেবের মতো সুন্দর চেহারা, উনি যেরকম করে সুন্দর কথা বলেন, উনি আমার ধারণা জামাত দলটাকে উনি একটা মানে খানকা বানাই, খানকা পর্যন্ত মানে রাজনৈতিক অ্যাটিটিউডের থেকে ওনাদের মধ্যে এক ধরনের কি বলবো মানে এক ধরনের সফটনেস আর কি ওনারা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যে ইসলামী ভাবে বলছে বা ওইটা ভাবে হচ্ছে, এরকম কিছু। আমি আপনাকে একটা কথা বলি, নিজামী সাহেব তো একসময় জামাতের আমির ছিলেন, তো ওনরা তো মানুষের সাথে দাম্ভিকতা দেখাইছে বলে তেমন মানুষ বলে না। পলিটিক্যাল গাছ একটা ভিন্ন জিনিস, একজন পলিটিক্যাল লিডারের কথা, তার অ্যাপ্রোচ, একজন অ্যাক্টিভিস্টের অ্যাপ্রোচ, আর একজন ডক্টর ইউনূস কি একজন মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাদের অ্যাপ্রোচ কিন্তু এক হবে না। একজন পলিটিক্যাল লিডার সে রাষ্ট্রনায়ক হিসেবে তার অ্যাপ্রোচ ভিন্ন হইতে হয়। তো আপনি যদি এট এ টাইম একজন পীর সাহেব হন এবং একজন রাজনীতিবিদ হন, এটা না কোনোটাই ফাংশন করে না। আইদার আপনি পীর সাহেব হন, একদম ভালো করে মানুষকে ফু দেন, মানুষকে দিনের পথে আনেন, দোয়া করেন, অথবা আপনি একদম পলিটিক্যাল গাছ নিয়ে কথা বলেন। এই কথাটা আমি কেন বলতেছি, বিএনপি যে কারণে বলতেছে যে আনুপাতিক নির্বাচনে যাওয়া যাবে না, আওয়ামী লীগ পুনর্বাসন হবে, তাহলে সেই বিএনপি এখন যেহেতু বলছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, আমরা নিষিদ্ধ করবো না, এসব কাজ করবো না, ঠিক আছে, আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করবে, তাহলে এখন আমরা আবার আনুপাতিক নির্বাচনের দাবি জানাবো। আওয়ামী লীগ তো পুনর্বাসিত হবে, তাহলে ঠিক আছে চলো আমরা আনুপাতিক নির্বাচনে, তাহলে হবে কি, বিএনপি কিন্তু ব্রুট মেজরিটি পাবে না, ওই যে সে কিন্তু বিশ্বব্যাপী খবর হয়ে যাবে। এখন বিএনপি ঠিক করবে, হয়তো সে আনুপাতিক নির্বাচনের পক্ষে যাবে, আর যদি সে না যায়, এই ব্যবস্থায় থাকে আওয়ামী লীগ পুনর্বাসন, তাহলে সে মানে তার একটা বাইছে নিতে হবে। যদি মানে দুইটি একসাথে সে পাবে না, যে ভাই আমি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে দিব না, আনুপাতিক নির্বাচন হইতে দিব না, এই দুটি একসাথে হবে না। হয়তো আপনি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে অবস্থান নিতে হবে, আর যদি সেটা না নেন তাহলে আনুপাতিক নির্বাচনের পক্ষে নিতে হবে। এবার বিএনপি ঠিক করুক তারা কোনটা নেবে, কারণ আপনি যেভাবে পারবেন না, এটা বাস্তবতা। তবে শরীফ ওসমান ধরেন রাজনৈতিক একটা ভালো জটিলতা যাচ্ছে, এবং ধরেন যে বিভিন্ন সময়ে জামাত বলেন বা কিছু সমন্বয়ক বা অন্যান্য কিছু বক্তব্য বিএনপির মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি তৈরি করছে, যে তাদের আসলে উদ্দেশ্যটা কি, পলিটিসাইজেশনের দিকে যাচ্ছে, এই সরকার কি 5-7 বছর ক্ষমতা আনতে যাচ্ছে, এমন একটা বিষয় কাজ করে। আর ডাক্তার শফিকুর রহমান জামাতের আমি যিনি, তার যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা আমার মনে হয়েছে যে কিছু কৌশলগত অবস্থান তো এখানে আছেই। যেমন ধরেন প্রথম বক্তব্যে বিএনপিকে অ্যাটাক করে তিনি শুরু করলেন, একজনকে সরিয়ে আমরা আরেকজনকে বসাবো নাকি, হ্যাঁ, তারপর তিনি আওয়ামী লীগের প্রতি এক ধরনের অনুকম্পা দেখালেন, আবার সর্বশেষ বললেন যে না, এইভাবে ফ্যাসিস্ট বলা যাবে না। সো মানে টোটাল একটা খুব জটিল একটা রাজনৈতিক সমীকরণ চলছে। জি বলেন। আমি এটা যেটা বলতে চাই, ধরেন জামাত যে এই কথা বলছে, এটা যে মনে চাচ্ছেই বলে বলছে, ব্যাপারটা যে এমন না, তো আমরা বুঝি, মানে তার তো হোমওয়ার্ক আছে। বিএনপিও যে মনে চাচ্ছেই বলছে না, কিন্তু আমরা যেটা চাই, আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি অথবা রাজনৈতিক সচেতন ছাত্র জনতা আছি, আমরা তাদের ভিতরকার হোমওয়ার্কে পাত্তা কেন দিব, সেটাকে আমরা আমলে কেন নিব? আমরা বরং রাজনৈতিক দলের কাছ থেকে এভাবেই চাইবো, আপনি ক্রাইসিসে পড়লে বলবেন আমরা এভাবে ক্রাইসিসে পড়েছি। আর আপনি যদি সেই অনুকম্পটা চান, তাহলে সেই অনুকম্পটা আমরা আওয়ামী লীগকেও দেখানো উচিত ছিল, যে দেখেন আমার এই ঝামেলা করতেছে, প্লিজ আপনারা আমার ক্ষমতা থেকে সরাইয়েন না। আপনারা যেইটাই কারণে আপনি আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করবেন, সেই সিম্পাথিতে আপনি বিএনপি জামাতও দেখাতে পারবেন না। দেখেন আমি আবারও বলি, যারা জামাত করেছে তারা ক্ষতিগ্রস্ত হইলো, তারা উপকৃত হয়েছে, সংগঠন তাদেরকে উপকার করছে। যারা বিএনপির সাথে আছে, মাই খেয়েছে, তারা কিন্তু এখন দলে পোস্ট পাবে। আমাদের মতো যারা বিএনপিরও কর্মী ছিল না, জামাতেরও কর্মী ছিল না, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে বিএনপি জামাতের সমাবেশে গেছি, শুধু বাংলাদেশকে ভালোবেসে। তো আমরা যখন বিএনপি জামাতের এটুকুন সমালোচনা করতে চাই করি, তখন বিএনপি জামাতকে বুঝতে হবে যে আমরা তাদেরকে ভালোবেসে করি, তাদেরকে বকাঝকা করলে হবে না। আমি কনক ভাই আপনাকে এটা বলি, এটা গতকাল একটা টকশোতে বলেছি, বলে শেষ করি। 28 অক্টোবর বিএনপি যে সর্বশেষ সমাবেশটা করে নয়াপল্টনের সামনে, লক্ষ লক্ষ মানুষ, দেখেন আমি কিন্তু বিএনপির কোনো কর্মী না, কিন্তু সেই দিন মূল স্টেজের 10 ফিট দূরে আমি দাঁড়াইছিলাম সেই সমাবেশে, আমি আর আমার এক বন্ধু। এবং যখন কাকরাইলে হামলা হলো বিচারপতিদের ভবনে, ওখান থেকে যখন আগুন ছড়াতে শুরু করলো, আপনি এরপর সব লোক গুলির ফায়ার শুরু হলো, লোকটা সরে গেল। এর পরবর্তী 1 ঘন্টা পর্যন্ত বিএনপির হাজার হাজার নেতা কর্মী, যারা বিভিন্ন ঢাকার বাহির থেকে এসেছে, হাতে ছোট্ট একটা লাঠি নাই, পতাকার একটা স্টিক, তারা আপনি অবাক হবেন জানেন,
হাজার হাজার না লক্ষ নেতা কর্মী তখন সেখান থেকে ছড়ে নাই, অথচ স্টেজের উপর একজন নেতা নাই। আমরা তখনও দাঁড়িয়েছিলাম, আমি আর আমার বন্ধুটা, এই জন্য যে এমন কোন বিএনপির একজন সিনিয়র নেতা দেখা যায় কিনা যারা দেখলেই চেনা যায় উনি বিএনপির একজন বড় নেতা, তাকে সামনে রেখে আমরা ক্যাপিটালের দিকে মুভ করবো। বিএনপির হাজার হাজার নেতা তাকাই ছিল যে তারা বাড়ি থেকে এরকম কত চাপ নিয়ে আসছে ঢাকায়, বিএনপির একজন নেতা মুভ করতে পারে না, এসে বলা চলো। এবং দেখেন মির্জা আব্বাস তখন 3-4 মাস পরে বলেছে যে আমাদেরকে মৃত্যু ভয় পেয়ে বসেছিল, আমরা যদি সেদিন একটা মিছিল নিয়ে আবার মুভ করতে পারতাম তাহলে অন্যরকম ইতিহাস হয়ে যেত। তাহলে আপনারা যেটা পারলেন না, এই যে ক্রাইসিস, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাদের কর্মীরা আসলো, খালি হাতে ফিরিয়ে দিলেন, আপনারা যেতেন একজন স্থায়ী কর্মীর সদস্য মরে যেতেন, কি হতো? বাংলাদেশ তো বেঁচে যেত। তো সেই মৃত্যুর পাল্লা যে ছাত্ররা দিয়া বাংলাদেশের পথ দেখানোর চেষ্টা করলো। আমি ডক্টর ইউনূসের গভর্নমেন্টের প্রতি আমার প্রথম কথা সেটা হলো, বিএনপি কে খেপাই আপনি জীবনে বাংলাদেশ চালাতে পারবেন না, এটা হলো একটা করুণ বাস্তবতা। এটা প্রথম বাস্তবতা। বিএনপি খেপানো যাবে না, বিএনপি মাথায় আদর করে বসাইয়া শুনাইয়া তার স্টেক দিয়ে তারপর দেশ চালাতে পারবেন, জীবনে দেশ চালাতে পারবেন না। আর বিএনপির প্রতি কথা, আপনারা যদি তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন এগুলো যদি সত্যি উনি বলে থাকে, আমি বিশ্বাস করি উনি চাচ্ছেন এই পরিবর্তনগুলো, তার উনি জানেন বাংলাদেশের পলিটিক্যাল কালচার উনি ক্ষমতায় সেগুলো পারবেন না, বরং ইউনূস সাহেবের সাথে থেকে এই মৌলিক সংস্কারগুলো করে নেওয়া হোক। এতে এখন আবারও বলি, যদি প্রয়োজন হয় আবারও জাতীয় সরকারের উদ্যোগ নেওয়া হোক। আর সেক্ষেত্রে আমি গতকাল একটা কথা বলেছিলাম, এটা বিএনপি পছন্দ হবে না তবুও বলি, আপনারা জানেন ছাত্রদের পক্ষ থেকে একটা রাজনৈতিক দল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তো এটা বিএনপি নিশ্চয়ই ক্রিটিক্যালি দেখবে। আমি মনে করি কি জানেন, বিএনপি কে ভালো রাখবার স্বার্থে, যেই বিএনপি বাংলাদেশের বেগম জিয়ার, জিয়াউর রহমানের স্বাধীনতা সার্বভৌমত্বের, সেই বিএনপি কে সেই লাইনে রাখার জন্যই একটা নতুন দল দরকার। কারণ বিএনপি এখন আনচ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, সে জানে যে তার কাউকে কোনো কৈফিয়ত দিতে হচ্ছে না, তো আওয়ামী লীগ তো মাঠে নাই। সুতরাং একটা নতুন দল যদি ছাত্ররা করতে পারে, যদিও তারা ক্ষমতা আসবে না এটা নিশ্চিত, কিন্তু তারা যখন বারবার 24-এর কথা বলবে, 24, তখন বিএনপি আর্টিফিশিয়ালি হলেও জনস্রোতের পক্ষে থাকার জন্য সে আবার কিন্তু 24-এর পক্ষে কথা বলবে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে। তো আমি মনে করি যে বিএনপি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে, সেই বিএনপির পথে রাখতে হলেও বিএনপির কল্যাণে ছাত্রদের একটা দল গঠন করা উচিত, আর বিএনপি সেটাকে ওয়েলকাম করা উচিত। জি, আপনাকে ধন্যবাদ। মাসুম মাহবুব, আপনার কথা শুনি। আমি তো শুনলাম ধৈর্য ধরে দুজনের বক্তব্য। আমার কাছে মনে হচ্ছে, আমি তারেক রহমানকে দিয়ে শুরু করি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে তারেক রহমান একটা বলয়তে আটকে গেছে। কালকে প্রায় 1 ঘন্টার অধিক বর্তমান পুলিশের একজন খুব উদ্ধতন অফিসারের সাথে আমার কথা হচ্ছিল। তো তিনি তো সবসময় রাষ্ট্রের ভেতরে থাকেন, কাজ করেন, দেখেন। তিনি আমাকে বলছিলেন যে তারেক রহমানকে আপনারা একটু বলেন তিনি তার বলয় থেকে বেরিয়ে আসেন। আর তার যে বলয়টা, সেই বলয়টা মেবি ওপারের দেশের নিয়ম কিন্তু একটা বলয় হয়ে গেছে, অর্থাৎ যে বলয় তিনি আটকে গেছে। তারেক রহমানের সাথে লন্ডনে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা একটা আলোচনায় আমি ছিলাম। আমার হাতে কোনো কয়েকজন সঙ্গে তারেক রহমানের যে বক্তব্যগুলো, যে কথাগুলো শুনলাম, আমি তার মধ্যে আরেকটা জিয়াউর রহমানকে দেখলাম। বাংলাদেশ নিয়ে বা দেশের জনগণকে নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে তিনি যে ভাবছেন বিষয়গুলো, আমি দেশে এসে বিএনপির নেতাদের মধ্যে সেই ভাবনাটা দেখছি না। ভাব দিচ্ছি সে কি বলেছে, কয়েকটা বিষয় খেয়াল করেন। তারেক রহমান বা বেগম জিয়া, তাদের উপর আগামী বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে বা তারা আগামী বাংলাদেশ তৈরি করবে। কিন্তু তাদের দলের যে নেতারা, যে কথাটা মিনার ভাই বললেন, তার জন্মদিন পালন বন্ধ করলেন, এরকম কয়েকটা উদ্যোগ নিলেন তারেক রহমান। কেন নিলেন? বক্তব্যের শুরুতে যে নেতারা তার স্তুতি শুরু করে 5 মিনিট 10 মিনিট, দিন শেষে সেই নেতাদেরকে আমরা দেখছি কি টেলিফোন করে আন্দোলনে নামতে বলেও তারা নামছেন না। একটা উদাহরণ দিয়ে, বেগম জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক দাঁড়ানো, বলা হলো, বেগম জিয়া বলেন সবাইকে রাজপথে নামার নির্দেশ দিলেন। কোনো ভাই তখন আমিও ইটিভিতে, আপনিও ইটিভিতে, আমরা সেখানে চলে গেলাম, দেখলাম বালু ট্রাক ওটা দাঁড়িয়ে আছে, একটা বিএনপি নেতা কর্মী সেখানে নেই, সব সাংবাদিক আর পুলিশ। এবং ওই যে বেগম জিয়া পুলিশের নারীর সাথে তর্ক বিতর্ক হলো, তোমার বাড়ি কোথায়, গোপালগঞ্জের নামই পরিবর্তন করে দিব সেই সময়ের কথাটা। এটা হলো বিএনপি। কিন্তু বেগম জিয়া বা তারেক রহমানকে নিয়ে আসলে আমাদের আলোচনা না, আমাদের আলোচনা হলো সামগ্রিক বিএনপি। যে বিএনপি একটু আগে হাদিবা যেটা বললেন, 28 তারিখে মঞ্চে একজন বিএনপির নেতাকে পেলেন না, এটাই বিএনপি। বাংলাদেশে বিগত 15 বছরের নির্যাতনের শিকার হয়েছে প্রত্যেকটা জেলা, ইউনিয়ন, উপজেলা, যেখানে বলেন লক্ষ লক্ষ বিএনপি কর্মী। খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ জায়গায় মামলা চালাবার জন্য তাদের পকেটে টাকা ছিল না, পালিয়েছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ, সব বন্ধ। কিন্তু যে নেতার পেছনে তারা কর্মী হিসেবে বা ফাইট করেছে, সেই নেতারা সঠিকভাবে খোঁজ নেয়নি। তো এগুলো তো মনে রাখতে হবে। তো আজকে তারেক রহমান সাহেব তার যে বক্তব্যগুলো, এক একটা বক্তব্য আপনি খেয়াল করেন, একটা বক্তব্যের সাথে বিএনপি নেতাদের মিল পান। তিনি যেভাবে গঠনমূলক বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যগুলো কিন্তু অনেক স্টাডির ফলে তৈরি হচ্ছে। তিনি বিগত সময়ে শেখ মুজিবকে নিয়ে যে বক্তব্যগুলো দিলেন ইতিহাস থেকে, আমরা তার সাথে সেই সময়টা কাজ করার সুযোগ পেয়েছি। তার এই বক্তব্যের সাথে লন্ডনে আমরা কাজ করেছি তারেক রহমানের সাথে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত রিজভী সাহেব বলে বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি। আমাদের মির্জা সাহেব বলছেন, ফখরুল ইসলাম বলছেন, তার যখন মূর্তিটি বা ভাস্কর্যটি ভেঙে ফেলছে তিনি তখন কষ্ট পাচ্ছেন।
আর তারেক রহমান বলছেন। এই যে বৈপরীত্য, এই জিনিসটা আসলে এখন গেল একটা বিষয়। ছাত্রদের সাথে বিএনপির দূরত্ব তৈরি হোক, এটা কেউ চায় না। এবং ছাত্ররা যতগুলো দাবি তুলছেন, তারেক রহমান প্রত্যেকটা দাবি মেনে নিয়েছে। খেয়াল করে দেখেন, ছাত্ররা যখন এরা দাবি করছেন তারেক রহমান মেনে নিয়েছে, কিন্তু ছাত্রদেরকে খেপিয়ে তুলছে কে, বা এই যে বাবার আগে ছেলে, এই কথাগুলো কারা বলছে? এরা বিএনপির ভালো চায় বা খারাপ চায়, এই জিনিসটা তারেক রহমানকে বুঝতে হবে। দেখেন, বিএনপির একজন অন্যতম নেতা আমির খসরু সাহেব, তার একটা ছবি মার্কেটে এসে তিনি অমিত শাহের সামনে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। এই ছবিটা তুলছে কে, রিলিজ করছে কে বলেন তো? একটু ধারণা করে বল। এখন আমার কাছে যেটা মনে হয়, তারেক রহমান সাহেব বাংলাদেশে নেই দীর্ঘদিন, তিনি বাংলাদেশকে নিজের চোখে দেখছেন না, দেখছেন অন্যের চোখে। মিনার ভাই বা হাদি ভাই কথা সম্পৃক্ত হয়ে বলছি, যারা তারেক রহমানকে বাংলাদেশ দেখাচ্ছে, তারা হয়তোবা কোথাও কোথাও সঠিক বাংলাদেশকে দেখাচ্ছেন না। তারা হয়তোবা বোঝাচ্ছেন যে 411 মতো এই সরকারও -2 ফর্মুলা যান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এই সরকার -2 ফর্মুলায় আগাবে না। আমরা ছাত্রদের সাথে কথা বলি, অনেকভাবে ভেতরে তথ্য নেওয়ার চেষ্টা করি, তারা মাইনাস নয়, তারা +2 ফর্মুলা যাবে। অর্থাৎ আমার একটা কথা একটু ভুল হয়েছে, স্লিপ অফ টাং বলতে পারি। সার্ভিসের বক্তব্যটা ছিল এরকম, আজকে আমার চ্যানেলে রিলিজ হয়েছে তার ইয়েটা, যে জনগণের প্রত্যাশায় এই দুটি দল পূরণ করতে পারেনি, কথাটা এরকম ছিল। তো সেই জন্য +2 ফর্মুলা মানে আরো দুটো দল তৈরি হলে জনগণ একটা দলকে খুঁজে নেবে। হাবিবের শেষ কথাটা কি ছিল? বিএনপির প্যারালাল একটা দল থাকা দরকার। আমি জামাত সম্পর্কে যদি বলি, জামাত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কখনো বসতে পারবে না। ঠিক আছে, কারণ কি? খুব ভয়ঙ্কর একটা তথ্য দিই আপনাদেরকে। জামাতের একটা দল ভেঙে এবি পার্টি তৈরি হয়েছে। জামাতের ভেতর থেকে আরেকটা মেধাবীদের গ্রুপ ভেঙে বের হয়ে আসছে খুব শীঘ্র। কিরকম? 5 তারিখের পর জামাত যে মুডে আছে, হানিমুন পিরিয়ড বলেন বা ক্ষমতা চলে আসবে যে মুডে, জামাতের বহু নেতারা আছেন, তাদের কর্মী বা একসময় যারা ফাইটার ছিল, তাদের ফোনও ধরছেন না, এত ব্যস্ত, তাদেরকে মূল্যায়ন করছেন না। বা এই বৈষম্য বিরোধী আন্দোলনের শিবিরের যে ছেলেগুলো নেপথ্যে বসে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, তারাও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জামাত থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বেশ কজন শিবির সভাপতি আমাকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন আরেকটা দল তৈরি করবে। কারণ কি? জামাত যে ফরম্যাটে আগাচ্ছে, সেই ফরম্যাটের সাথে এই মেধাবী গ্রুপটার ফরম্যাট মিলছে না। তার মানে জামাতের জন্য বিপদ আসছে। আবার দেখেন, এবি পার্টিকে কেউ মূল্য দিচ্ছে না, কেউ মানে সেভাবে গুরুত্ব দিচ্ছে না। এই আন্দোলনে খুব দুর্দান্ত একটা মেসেজ আছে। কি দেখেন, বলা হচ্ছে যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের কাতারের নেতা, এরা অনেকে এবি পার্টির ছিল। এবং দেখেন, মুজিবুর রহমান মঞ্জুরকে কিন্তু ডিবি গ্রেপ্তারও করেছে সবার আগে। তো জামাত এতদিন বা বিএনপি এতদিন যে নেতৃত্বগুলো দিয়ে সরকার বিরোধী আন্দোলন করেছে, কোথাও সফলতা পায়নি। ছাত্র শক্তি, এবি পার্টি, নূরের দল, এই ব্লা যেগুলো কোনো দল বলা যায় না, ছোট ছোট, তারা কিন্তু এই নাহিদ আসিফের দিয়ে একটা সফল আন্দোলন তৈরি করেছে, যেখান থেকে সরকার পড়ে গেছে। এই যে ভেতরের যে জায়গাগুলো, এখানে হলো নেতৃত্বের কিছু বৈশিষ্ট্যের কারণে। এই ছাত্ররা কি বিক্রি হতে পারতো না? যে আমি সার্জিসের মুখে শুনেছি, তাদেরকে বিশাল বিশাল অফার করা হয়েছে। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, শেখ হাসিনা তাদেরকে নির্দেশ করেছে, ওদেরকে কত টাকা লাগে কিনে নাও। এই অফারগুলো ওদের কাছে আসে, ওরা বিক্রি হয়। ওরা বিক্রি হয়নি বলে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনাকে একটা সঠিক করে তথ্য দিই, বিএনপির অনেক নেতা আজকে সত্য কথাটা বলতে পারেন না। কেন জানেন? বিগত 15 বছরে এদেরকে বলেন আর ইন্ডিয়া বলেন আর আওয়ামী লীগ বলেন হিউজ টাকা দিয়েছে, এবং যারা টাকা দিয়েছে, সুবিধা দিয়েছে, তারা কিন্তু রেকর্ডও রেখেছে। যখন এরা ওদের কথা শুনবেন, এগুলো মার্কেটে চলে আসবে, আর মার্কেটে আসলেই হয় তারেক রহমান তাদেরকে বহিষ্কার করবে, অথবা তারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে স্বাভাবিকভাবে। বিগত 15 বছরে গোপনে অনেক বিএনপি নেতারা ভারত বলেন আর ইন্ডিয়া বলেন কি আওয়ামী লীগ বলে, তাদের সাথে যোগ সাদস্যে চলেছে। এই যোগ সাদস্য মানে কি? এই ডকুমেন্টও তাদের কাছে আছে। যে কারণে বিএনপির অনেক নেতা চাইলেও তাদের মনের কথাটা বলতে পারে না, তাদেরকে বলতে হয় ওপারের কথাগুলি। আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এটা করা যাবে না, শেখ মুজিব, এই ইস্যুগুলো কিন্তু ওপার থেকে তাদেরকে শেখানো হয়, এবার এটা কর, তুই যে আমার থেকে টাকা নিয়ে গেছিস, মোস্তাফা ভাইরা সেই টাকার খবর কিন্তু ফ্লাশ করে দিব। মাসুম মাহবুব, এরকম অনেকের তথ্য কিন্তু আমাদের কাছেও আছে কিন্তু। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় আমাদের এই চ্যানেল থেকে আলোচনা আমরা বলতাম, এদেরকে বলি আমরা আস্তিনের সাপ, আস্তিনের ভিতরে ঢুকে থাকা সাপ। তারা কিন্তু নানাভাবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, এবং এখনো অব্যাহত আছে। অন্তত 5ই আগস্টের পরে বিএনপির বেশ কিছু ন্যারেটিভসে এই বিষয়টি দৃশ্যমান হয়েছে। কিন্তু মানে যে ধারায় আমরা বিএনপিকে ভাবছিলাম, পরবর্তী সরকার গঠন করতে যাওয়া একটি দল হিসেবে এই ছাত্র জনতার অভ্যুত্থান বা রক্তের বিনিময়ে যে বিজয়, তাকে কেন্দ্র করে যে কথাগুলো আসছে, অনেকেই যেভাবে বলছেন দায়িত্ব জ্ঞানহীন ভাবে, সেটি কিন্তু আমাদের মধ্যে সংখ্যা বাড়াচ্ছে। মাসুম বাবু, আপনার শেষ মন্তব্যটা শুনি। আমার শেষ মন্তব্যটা হলো, জনাব তারেক রহমানকে নিজ চোখ দিয়ে এখন বাংলাদেশে দিতে হবে। যে নেতারা এতদিন ছিলেন, এই নেতাদের ধরেন, যিনি একটা দলের প্রধান, তার কাছে কিন্তু ভারত আসছে, তার কাছে কিন্তু আওয়ামী লীগ প্রস্তাব নিয়ে আসছে, সেক্রেটারির কাছে হয়তো আসে। তো তারেক রহমানকে 50-এর নিচের নেতাগুলো, যাদের বয়স 50 হয়নি বা 50-এর মধ্যে, এদেরকে লাইমলাইটে নিয়ে আসতে হবে। যারা করাপশনে জড়ায় নাই, যারা ওদের কাছে বিক্রি হয় নাই, যাদের বিরুদ্ধে অভিযোগ কম, আর যত সিনিয়র নেতা আছে, এদেরকে উপদেষ্টা বানিয়ে দলের একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টা মন্ডলীতে রেখে দেওয়া, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে তারেক রহমানকে চিন্তা করতে হবে যে ছাত্ররা যা চায় তারেক রহমান তাই চাচ্ছেন, তার বক্তব্য একই।
আগামী দিনে আমরা ধরে নেই বিএনপি ক্ষমতায় আসবে, তো যে বিএনপি ক্ষমতায় আসবে সেই বিএনপি সারা দেশের যে নেতা কর্মীদের অবস্থা, এটা মানুষকে আবারও ভয়ের মধ্যে ফেলে দেয়। আমরা কি অনেকটা আওয়ামী শাসনে পড়ে যাব? এখান থেকে জনগণকে আশ্বস্ত করতে হবে প্রতিটা ডিস্ট্রিক্টে যারা চাঁদাবাজি করছে, আওয়ামী লীগের মতো আবার জুলুম করছে, এটা দখল সেটা দখল করছে, বিভিন্ন রকম মিথ্যা মামলা দিচ্ছে, এখান থেকে জনগণকে আশ্বস্ত করতে হবে নির্বাচনের আগের মধ্যেই, তাহলে কোনো নির্বাচনের পরে না, আগেই করতে হবে যে আমার দল ক্ষমতায় আসলে আমরা কি করব, এটা তোমরা এখন দেখো। অর্থাৎ পুরো দলটার মধ্যে একটা টিম, মানে কি বলবো, যেটা অপারেশন চালাতে হবে, যে অপারেশনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে বিএনপি একটা পরিচ্ছন্ন দলের রূপ নেবে এবং সেটাই আগামীতে ক্ষমতায় বসবে এবং বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ করবে। জি মাসুম বাবু, আপনাকে ধন্যবাদ। ধরেন এই যে দখল চাঁদাবাজি যে বিষয়গুলো আসে তাকে আমি তিনটা ভাগে ভাগ করি। একটা ভাগ হচ্ছে কিছু আওয়ামী লীগের পান্ডা নতুন করে বিএনপি সেজে কিছু কাজ করছে, মূল বিএনপিকে তারা ক্ষতিগ্রস্ত করছে, যেমন ভালো করে একটা এক্সাম্পল আমি দিলাম। কিছু মানুষ নিজের দখল হয়ে যাওয়া সম্পত্তি বা ব্যবসা প্রতিষ্ঠান পুনরুদ্ধার করতে গিয়ে চাঁদাবাজি তকমা খাচ্ছেন। প্রপার্টি তার গত 15 বছর ওরা দখল করেছিল, আমি যখন আবার পুনরুদ্ধার করতে যাচ্ছি আমার জিনিস, তখন বলা হচ্ছে আমি চাঁদাবাজি করতে যাচ্ছি। আর কিছু আছে জেনুইন চাঁদাবাজ, সুবিধা ভোগী, এই নাম্বারটাও কম না, বিশাল নাম্বার। তো এই জায়গাগুলো থেকে আপনি গণহারে কত 500-600 বোধহয় ইতিমধ্যে বহিষ্কার হয়ে গেছে, যে সকল স্বীকার করছে। তো এই গণহারে করেও আপনি আসলে দলের ইমেজটা নষ্ট হবে, আলটিমেট কোনো মানে সুফল পাবে না আর কি। তো সুফল পাওয়ার মতো করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আর আপনারা যেটা বলছিলেন যে আস্তিনের শব্দের ব্যাপারে সতর্ক থাকতে হবে, পাশাপাশি ডক্টর ইউনূস কিন্তু রাজনৈতিক ভাবেই মোকাবেলা করছেন তার সবকিছু। তো রাজনৈতিক দলগুলোকেও রাজনৈতিক ভাবেই ভাবতে হবে আর কি। রাস্তায় নামবো, লাঠি দিয়ে পেটায় সোজা করে দিব, ধাওয়া দিব, বা মানুষের পাশে আর নামবো না রাস্তায়, আমরা নামলে তোমরা কি করো দেখি, আমার মনে হয় যে এই কথাগুলো রাজনৈতিক দলগুলোকে আর ক্ষতিগ্রস্ত করবে। আমরা প্রায় 1.5 ঘন্টা আলোচনা করছি। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ, জনাব মিনাজ রশিদ, মাসুম মাহবুব এবং শরীফ ওসমান। আপনাদের 3 জনকে ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা আবারও বলতে চাই, কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে বাংলাদেশের স্বার্থে, ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা যেভাবে দেখতে চাই সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। আলোচক যারা ছিলেন তারপরে 3 জনকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা নিকট ভবিষ্যতে আবারও বসবো। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনার আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমি আবারও রিপিট করি, কোনো অনুরাগ বা বিরাগ নয়, ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা যেভাবে দেখতে চাই। কারণ জুলাই আগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থান, ছাত্র জনতার যে গতি আমরা দেখেছি, সেই গতি বিগত 18 বছরের রাজনীতিক যে অবস্থান, রাজনৈতিক যে কৌশল, সেটিকে আসলে ইনভ্যালিড করে দিয়েছে। এখন প্রতিটি রাজনৈতিক দলকে নতুন ভাবে ভাবতে হবে। সেই আগের ভাবনা ভেবে কোনো লাভ হবে বলে আমি অন্তত মনে করি না। মাথায় রাখতে হবে, নতুন ভোটারের সংখ্যা প্রায় 6 কোটির বেশি, যারা হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর, যারা নির্ধারণ করবে কারা ক্ষমতায় যাবে, কারা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে। ডক্টর ইউনূস তার রাজনৈতিক কৌশল দিচ্ছেন, সেই কৌশলের মোকাবেলা রাজনৈতিকভাবে করতে হবে। তার সাথে বিরোধে না যে, আমি যতটুকু জানি ডক্টর ইউনূসের যে মানসিকতা, তার সঙ্গে সমঝোতায় যে, তার সঙ্গে আলোচনা করে আমার মনে হয় যে সমাধানের দিকে যেতে হবে। আর উপদেষ্টাদের মধ্যে যে অনুচররা প্রবেশ করেছে, এটি ইতিমধ্যে অনেকের কাছে স্পষ্ট। সেই অনুচরদেরকে প্রয়োজনে আপনারা বের করে দিয়ে আরেকটি ফ্রেশ উপদেষ্টা পরিষদ বা একটি সরকারের কাঠামোতে একটি পরিবর্তন এনে বা দেশ পরিচালনার চেষ্টা করা যেতে পারে। আমার মনে হচ্ছে সেটি আরো অনেক বেশি কার্যকর হবে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।